আসসালামু আলাইকুম। সো তোমরা সবাই ক্লাসে চলে আসো। আমরা ক্লাস শুরু করব, সবাই চলে আসলে। সবাই যদি আসো এবং যদি সবাই কথা শুনতে পাও তাহলে একটু কমেন্ট করে জানাইও যে কথা শোনা যাচ্ছে, যে কথা শুনতে কোনো অসুবিধা হচ্ছে না, বা কথা আর একটু জোরে বলতে হবে কি না, আর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি না, আর আরেকটা জানাবা যে এক্সট্রা কোনো সাউন্ড আসতেছে কি না। তাহলে এই তিনটা একটু তোমরা জানাও এবং ক্লাসে চলে আসো। তোমরা সবাই ক্লাসে চলে আসলে তাহলে আমরা ক্লাস শুরু করব। আচ্ছা, দেখি তো আমরা কেউ দেখতেছি কি না আমাদের ক্লাস। আচ্ছা, ঝুমা আসছে, ঝুমা হালদার ইজ ওয়াচিং। ওকে, আমরা একটু কমেন্ট করে জানাবো যে কথা শুনতে পাচ্ছি কি না, কথা শুনতে কোনো অসুবিধা হচ্ছে কি না, আর হচ্ছে দেখতে কোনো অসুবিধা হচ্ছে কি না। এখন ওই ফেসবুকের ওইটা আছে, পেজটা এখন পর্যন্ত বোর্ডে যায় নাই, ফেসবুকের পেজটা আসছে, ওইটা একটু দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না, এবং একটু কমেন্ট করে ওইটা জানাও। আর সবাই আসুক, আমি 1 মিনিট বা 2 মিনিট একটু অপেক্ষা করি। আচ্ছা, আমি এখন তো একটু চুপ করে আসি, তোমরা একটু কমেন্ট করে জানাও যে কথা শোনা যাচ্ছে কিনা। তোমরা 4 জন চলে আসছো লাইভে। আচ্ছা আচ্ছা, ঝুমা বলছে সব ঠিক আছে। তো সব যদি আমাদের ঠিক থাকে তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমরা শুরু করি। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ক্লাস জাস্ট শুরু হইলো এই মুহূর্তে, এবং আমি তোমাদের সবাইকে এই আর কি আমরা ওয়েলকাম জানাইলাম। সো ওয়েলকাম জানানোর কথা হচ্ছে আমরা আমাদের ক্লাস শুরু করব, এটা হচ্ছে আমাদের ওয়েলকাম জানানোর উদ্দেশ্য। সো এইখানে দেখো, আমরা মেইনলি তো আজকে আমরা বায়োলজি পড়ব, তাই না? বায়োলজি পড়ব, এবং আজকের আমাদের টপিক হচ্ছে 4th চ্যাপ্টার, যেটা হচ্ছে রক্ত সংবহনতন্ত্র। সো আমরা এগুলা সব নিয়ে কথাবার্তা বলবো। এর আগে আমরা একটু বেসিক কথাবার্তা বলি প্রথমে, এরপর আমরা ক্লাস শুরু করবো। মানে দেখো, প্রথমে একটু পরিচয় পর্ব আছে। এখন পরিচয় পর্বর থাকার মতো কিছুই নাই, কারণ হচ্ছে আমাকেও তোমরা চেনো, তোমাদেরও আমি চিনি, বাট ওই একটু যেটা আমাদের হচ্ছে বেসিক ফর্মালিটি। আমার নাম হচ্ছে তো ফয়সাল, তোমরা আমাকে তো চেনো। এবং আরেকটু পরিচয় যদি যেটা আমরা দিতে পারি সেটা হচ্ছে আমি এখন বর্তমানে আছি শেরে বাংলা মেডিকেল কলেজে, আমি পড়াশোনা করতেছি শেরে বাংলা মেডিকেল কলেজ। যেটা হয়তো তোমাদেরও কারো কারো স্বপ্ন যে তোমরাও সামনে মেডিকেলে আসবা, বা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে যাবা, বা যে কোনো ভার্সিটিতে যাবা। সো আমার পরিচয় এটুকুই। তোমাদের মধ্যে মনে হয় সবারই আমি চিনি। যদি কাউরে না চিনি তারা কমেন্টে জানাইতে পারো যে ভাই আমার নাম এটা, আমি আমার এসএসসির স্কুল ছিল এটা, এটা একটু জানাইতে পারো। তো এখানে আমাদের পরিচয় পর্ব শেষ। পরিচয় পর্ব শেষ হইলে আমাদের এরপর কি আছে দেখো, এখন আমরা পড়াশোনার মধ্যে চলে যাচ্ছি। ঠিক আছে, আমরা আমাদের পড়াশোনার মধ্যে চলে যাচ্ছি। প্রথম কথা, কিভাবে পড়ব এইটা। সো এইখানে আমরা জাস্ট বায়োলজিটা যেহেতু আমরা এখন শুরু করছি, সো আমাদের সব কথাবার্তা হবে বায়োলজি কেন্দ্রিক। হ্যাঁ, বায়োলজির ক্ষেত্রে আমরা কিভাবে পড়ব সেটা হলো, আমরা 2টা বই ফলো করব। প্রথম কথা, মেইন বই হিসেবে, প্রধান বই হিসেবে আমরা 2টা বই ফলো করব। মেইন বই একটা হচ্ছে আমাদের বোটানি, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপার। বোটানির জন্য আমরা আবুল হাসান পড়ব, আবুল হাসান স্যারের বই পড়ব। আবুল হাসান। আচ্ছা, এখানে একটা মজার একটা জোক আছে, জোকসটা আমি তোমাদেরকে শেয়ার করি। এই আবুল হাসান মানে হচ্ছে আবুল হাসাইতেছে, বাট তোমরা যখন বোটানি পড়া শুরু করবা তখন ধীরে ধীরে দেখবা যে এই লোকটা হাসানোর চেয়ে কাদায় বেশি। মানে এত কিছু বইতে রাখছে যে হাসানোর চেয়ে কাদায় বেশি। দেখ, এটা আমাদের একটা ফাত্রা আলাপ দিলাম। ওকে, আর 2 নম্বরে আমাদের যে জুওলজি, যেটা
জুওলজির ক্ষেত্রে আমরা ফলো করব আমরা গাজী আজমল স্যারের বইটা, গাজী আজমল স্যারের বই। এখন ভালো কথা, তোমরা আমাকে একটু জানাও তো যে দেখা যাচ্ছে কিনা, লেখা দেখা যাচ্ছে কিনা, কথা তো শোনা যাচ্ছে বললা, দেখা যাচ্ছে কিনা ওইটা একটু জানাও। ওকে, আমরা যেটা বললাম, আমরা ফার্স্ট পেপারে ফলো করব হচ্ছে আবুল হাসান স্যারের বই, অ্যান্ড সেকেন্ড পেপারে আমরা ফলো করব গাজী আজমল স্যারের বই। এখন বই তো ফলো করলাম, আমার কাছে তোমরা কীভাবে পড়বা? আমি তো এই ফেসবুক লাইভের মাধ্যমে তোমাদের ক্লাস করাবো। এরপরে আমরা কি করব, এখানে আমি পড়াবো কি, দেখো আমি এখানেই লিখে লিখে এই যে পড়াইতেছি, লিখে লিখে পড়াবো। তোমরা এই জিনিসটা আমার পড়ানোর সময় একটা খাতা নিয়ে বসতে পারো, যে খাতায় তোমরা লিখে রাখবা টুকটাক ইনফরমেশন, অথবা আমি ক্লাস শেষে এই যে এখানে যা লিখাবো সব একটা পিডিএফ আকারে তোমাদেরকে ওই গ্রুপে দিয়ে দেবো, সো ওইখান থেকেও তোমরা দেখে নিতে পারবা। আর দুই হচ্ছে, আমি বই দিয়েও পড়াবো তোমাদের। যে আজমল স্যারের বই, আজকে তো সেকেন্ড পেপার পড়াবো, আজমল স্যারের বইটাও আমি রেখেছি, তো ওই বই আমি প্রথমে লিখে লিখে পড়াই, তারপর বই থেকে তোমাদের দেখাই দেবো যে বই থেকে তোমরা কীভাবে পড়বা। এরপর তোমরা কি করবা, তোমরা আমি যেটা পড়াবো ওইটা একটা নোট করতে পারো, যে নোটটা হয়তো তোমাদের সামনে হেল্প করলেও করতে পারে, এইটা একটা করতে পারো। আর আরেকটা মেথড হয়েছে, তোমরা মেইন বইতে কিছু স্টিকি নোট আছে, মানে ছোটো ছোটো নোট পাওয়া যায়, পিছনে একটু গাম লাগানো থাকে, বইতে লাগাই রাখা যায়, ওই স্টিকি নোট দিয়ে তোমরা বইতে লাগাই রাখতে পারো এক্সট্রা যে ইনফরমেশনগুলো বলবো, আর বই জায়গায় জায়গায় পড়বা। সো এই দুইটার যে কোনো একটা করতে পারো, দুইটাই হেল্পফুল হয়। আমি এইচএসসিতে মূলত নোট করে করে পড়ছি, আর পরে যখন এডমিশনে আসছি তখন এই স্টিকি দিয়ে বই দিয়ে পড়ছি, কারণ তখন অত টাইম পাওয়া যায় না, এডমিশন টাইমে আমি ওটা করছি। সো আমাদের কথা হয়েছে এইটা আমরা যে কোনো একটা স্টেপ ফলো করতে পারি। আর আমি পড়ানোর পরে তোমাদেরকে মাঝে মাঝে একটু এক্সাম নিব, সো এই এক্সাম দিবা, টেস্ট পেপার যখন কিনবা, গাইড যখন কিনবা, তখন ওইগুলা সলভ করবা, মোটামুটি আমরা সব কমপ্লিট করতে পারবো। আচ্ছা, তোমরা আমাকে আরেকটু জানাও তো যে এক্সট্রা কোনো নয়েজ আসতেছে কিনা, আমার পাশে একটু শব্দ হইতেছে, মাইক থেকে ওই নয়েজটা যাইতেছে কিনা একটু জানাইও। ওকে, আমাদের তাহলে এই গেল কিসের কথাবার্তা, আমাদের এখানে হচ্ছে কিভাবে আমরা পড়বো সেই কথাবার্তাটা গেল। নেক্সট দেখো, নেক্সট স্লাইডে আমাদের কি আছে, কেন পড়বো। এখন একটা কথা হয়েছে, এই যে আমরা বললাম পড়বো, বাট কেন পড়বো? পড়তে তো ভালো লাগে না, পড়তে তো ইচ্ছাও করে না, বাট পড়ার দরকারটা কি? দেখো, আমাদের কারোরই পড়তে ভালো লাগে না, প্রথম কথা এটা, বাট পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ আমাদের সিস্টেমটাই এটা, হ্যাঁ, এবং এমন একটা সিস্টেম, যে সিস্টেম থেকে তুমি অবশ্যই বের হইতে পারবা না। লাইফকে একটা নির্দিষ্ট গোলে, একটা নির্দিষ্ট টার্গেটে নিয়ে যেতে হলে অবশ্যই পড়তে হবে। এখন কথা হয়েছে, ভাইয়া আপনার কি পড়তে ভালো লাগতো? কথা হয়েছে, না, আমার পড়তে ভালো লাগতো না, এখনও যে অনেক ভালো লাগে তা না। আমি মেডিকেলে আসছি, আজকেও আমার একটা এক্সাম ছিল, ভাইবা এক্সাম, যেটাকে আমরা বলি আইটেম। সো ওই আইটেমে আজকে আমার ছিল কিসের আইটেম জানো? কশেরুকা। আমার কশেরুকার আইটেম ছিল ভার্টিব্রা। সো এখানে অনেক পড়াশোনা, আমার অনেক পড়াশোনা করা লাগতেছে ইভেন এই মেডিকেলে এসেও, এবং লাইফ লং আমাদের জার্নিটাই মূলত পড়াশোনার জার্নি। সো পড়াশোনা করতে হবে, এটা হচ্ছে কথা। এখন তোমরা দুইটা সমস্যায় মানুষ পড়ে পড়াশোনা করতে গেলে, একটা হচ্ছে কীভাবে পড়বো, সেটা তো আমি তোমাদের দেখাইলাম কীভাবে পড়বো। আর দুই নম্বর যে সমস্যাটায় পড়ে সেটা হচ্ছে, ভাইয়া পড়তে ইচ্ছা করতেছে না, কোনো মোটিভেশন পাইতেছে না, এখন কি করবো? দেখো, আমার কাছে অনেক মোটিভেশন আছে, এবং আমি পড়ানোর ক্ষেত্রে তোমাদের অনেক মোটিভেশন তোমাদের কাছে শেয়ার করব। সো যে মোটিভেশন আমাকে অনেক বেশি হেল্প করতে পারে কিনা জানি না, বাট তোমাদেরকে হেল্প করলেও করতে পারে। সো আমার কাছে অনেক মোটিভেশন আছে, তোমরা আমাকে জিজ্ঞেস করো, ভাইয়া এখন পড়তে ইচ্ছা করতেছে না, একটু মোটিভেশন দেন, আমি তখন মোটিভেশন দিব। এবং মেইন মোটিভেশন হয়েছে, লাইফ ইজ এ জার্নি, আর এই জার্নিটা যদি একটু সুন্দর করে নিতে চাই, তাহলে আমাদের পড়াশোনা করতে হবে। সো আমাদের কথাবার্তা গেল, বেসিক কথাবার্তা মনে হয় এখানে শেষ। ও, আরেকটা ইম্পর্টেন্ট ফাইল আছে, দেখো ফাইলটা হচ্ছে, আমরা আজকে তো একটা আমরা ফ্রি ক্লাস করাইতেছি, হ্যাঁ, এটা একটা ডেমো ক্লাস, আমাদের এটা মেইন ক্লাস না। আমরা এরপর হচ্ছে কথা হয়েছে, আমরা যখন আমাদের প্রাইভেট ব্যাচ শুরু করব, তখন আমরা কবে কবে পড়ব এবং কিভাবে কি পড়বো, আমি সবগুলো এখানে একটু লিখে দিছি। দেখো, পড়ার ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে রেগুলার শনি, সোম, বৃহস্পতিবার পড়ব, অপশনাল হয়েছে শুক্রবার। এই অপশনাল বলতে এখানে আমরা শুক্রবার দিন এক্সাম নিতে পারি, আর হচ্ছে যদি কোনো একটা এই 3 দিনের কোনো দিন যদি গ্যাপ অফ থাকে,
তখন সেই অফটা আমরা শুক্রবারে পড়ব। আর বিশেষ করে শুক্রবারে আমরা এক্সাম নেব। ওই 3 দিন যা পড়াইছি তোমরা পড়বা, শুক্রবারে ওইটার উপর এক্সাম দিবা। 2 নম্বর হচ্ছে আমাদের পড়ার সময় কখন। সময় হয়েছে এই যে আজকে আমরা যে টাইমে পড়লাম, সন্ধ্যা 7:15। সন্ধ্যার পর পর সবাই সম্ভবত ফ্রি থাকবা, এরপরে প্রাইভেট শুরু হবে, ক্লাস শুরু হবে, তখনও এই টাইমটাই মনে হয় একটু ফাঁকা থাকবে। আর যদি তোমাদের পরে সমস্যা হয় তখন এই টাইমটা অবশ্যই চেঞ্জ করা যাবে। ক্লাস ডিউরেশন কেমন হবে? আমাদের মোটামুটি প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা প্লাস তো হবেই, 1 ঘন্টা 30 মিনিটের মতো প্রত্যেকটা ক্লাস লাগবে। আর এখানে একটা পেমেন্টের কথা আছে, এটা অতটা জরুরি না, তোমরা দেখে নিও, এটা সমস্যা না। আর হচ্ছে আমাদের, আচ্ছা এটা আমি একটু ক্লিয়ার করে দিই। দেখো আমরা এমনিতে বাসায় বসে যেরকম পড়ি, প্রাইভেট পড়ি, ওরকমই তোমরা ওইটা 12 লেকচারে, তো আমরা এখানে 15 লেকচার পড়বো, যেহেতু আমাদের এখানে শুক্রবার কিছু এক্সাম থাকবে। তো 15 লেকচারে তোমরা 500 টাকা করে দিবা। এটা হচ্ছে একজনের দায়িত্ব নিবা, ওর কাছে সবাই এসে টাকাটা দিয়ে যাবা। এরপর আমি বিকাশ নাম্বার দিব, না বিকাশে পেমেন্ট করে দিবা। এইগুলো আমাদের পেমেন্টের কথা। নেক্সট আমাদের কি আছে দেখো, আমাদের ক্লাস হবে এই যে আমরা আজকে ফেসবুক লাইভে ক্লাস নিতেছি, এভাবে ক্লাস হবে। সামনে কখনো হয়তো তোমরা আমার ফেস দেখতে পারো, সেটা হচ্ছে আমার একটা ওয়েবক্যাম কিনতে হবে। সামনে হয়তো তোমরা কখনো আমার ফেস দেখেও পড়তে পারবা। আর না হলে আমাদের এরকম ফেসবুক লাইভে ক্লাস হবে। তোমরা একটু আমাকে জানাও তো এরকম ক্লাস হলে সমস্যা আছে কিনা তোমাদের, যে ভাই এরকম দেখে দেখে ক্লাস করব, এরকম লিখে লিখে ক্লাস করব, তোমাদের সমস্যা আছে কিনা, তোমরা বুঝতে পারবা কিনা এরকম পড়াইলে। আমরা তো আজকে পড়বো, আর আজকে পড়ার পরও তোমরা আমাকে জানাতে পারো যে ভাই আমরা পড়তে চাই, আর আমরা পড়তে চাই না। আর তোমাদের কাছে আরেকটা কথা হয়েছে, তোমাদের যে বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছেও বলবা যে এরকম আমি পড়াইতেছি, যেহেতু আমাদের বায়োলজি আমাদের ওখানে কেউ পড়ায় না গাওখালিতে। আর হচ্ছে বায়োলজিটা আমাদের অনেক বেশি দরকার, যখন আমরা এডমিশনে যাব, কেউ যদি আমরা ডাক্তার হতে যাই বা নার্স হতে চাই, তখন আমাদের বায়োলজিটা অনেক বেশি দরকার। ওকে, আচ্ছা ইয়ামিনী কীর্তি, তোমার তো আমি চিনি না, যাই হোক তুমি বলছো না হবে না, আচ্ছা সমস্যা হবে না, ঠিক আছে। তোমার আমি চিনি না, বুঝছো, তুমি তোমার নামটা বললো, তো নাম পরিচয় বললো আমার পর এক সময় গ্রুপে। ওকে, অথবা চিনি, আইডি দেখে হয়তো চিনি না। আচ্ছা, এরপর দেখো আমাদের ক্লাসে কিছু ফিচার আছে, আমরা একটু ফিচার নিয়ে কথা বলি। এটা হচ্ছে আমরা বেসিক্যালি একাডেমিক এবং অ্যাডমিশন দুইটা বেস করে পড়াবো। একাডেমিক এবং অ্যাডমিশন দুইটা বেস করে পড়াবো। ও পূজা তুমি, আচ্ছা ওকে। সো আমরা একাডেমিক আর অ্যাডমিশন এই দুইটা বেস করে পড়াবো, যেন তোমাদের যখন এইচএসসি দিবা তখন যেন সমস্যা না হয়, এবং যখন অ্যাডমিশনে যাবা তখনও সমস্যা না হয়। এক বায়োলজি থেকে তোমরা ফুল কাভার করতে পারবা। 2 নম্বর হচ্ছে মেইন বুক বেসড ক্লাস, অর্থাৎ আমরা জাস্ট নোটকে প্রায়োরিটি দেবো এরকম না, আমরা নোট প্লাস মেইন বুক দুইটাই প্রায়োরিটি দিয়ে পড়বো। আচ্ছা, দুইটাই প্রায়োরিটি দিয়ে পড়বো। তো এখানে আমাদের কথা হয়েছে মেইন বুক থেকে আমরা পরে দেখাবো, এবং প্রথমে নোট করে করে পড়বো, এবং তারপরে আমরা মেইন বুক দেখাবো যে মেইন বুক থেকে তোমরা কীভাবে পড়বা। আর 3 নম্বর ফিচার হচ্ছে উইকলি এক্সাম অ্যান্ড সলভ ক্লাস। আমরা যেটা বললাম, শুক্রবার দিনে আমাদের এক্সাম থাকবে, এবং ওই এক্সামের উপর আমি একটা সলভ ক্লাস নিব, যে এটা কীভাবে হয়েছে, বা এটা তোমরা কীভাবে লিখবা, এটা কীভাবে এমসিকিউ দাগাবা, এরকম। আর আমাদের মেন্টরিংয়ের তো অবশ্যই সুযোগ আছে, আমরা মেসেঞ্জারের যে গ্রুপ আছে আমাদের, ওখানে তোমরা যে কোনো সমস্যায়, এনি সাবজেক্ট, অন্যান্য সাবজেক্টের যে কোনো সমস্যায় তোমরা ওখানে আমাকে জানাবা যে ভাইয়া এটা বুঝতেছি না, বা এটা সমস্যা হচ্ছে, এটা কীভাবে পড়বো। তো ওই ক্ষেত্রে আমরা ওই মেন্টরিংয়ের সুযোগ আমাদের আছে। আর সকল ক্লাস তো আমি নেব, এটা তো আর কোনো কথা নাই। আর এনরোলের উপায় কি, এনরোল করে হচ্ছে আমাকে মেসেজ দিও, আমরা এনরোল করে নিব পরে। ওকে, তাহলে এই গেল আমাদের বেসিক কথাবার্তা। আমরা এখন আমাদের মেইন ক্লাস শুরু করি। দেখো, আমাদের মেইন ক্লাস আমরা শুরু করলাম। আমাদের চ্যাপ্টারের নাম কি দেখো, মানব শারীরতত্ত্ব, রক্ত সঞ্চালন। আমরা কিন্তু এই মেইন ক্লাসের মধ্যে প্রবেশ করলাম, মানব শারীরতত্ত্ব, রক্ত সঞ্চালন। এখন এইখানে দেখো চ্যাপ্টারের নামে আমাদের একটা বেসিক কথা আছে, শারীরতত্ত্ব। শারীরতত্ত্ব কথাটা আসছে আমাদের ফিজিওলজি থেকে। কি থেকে আসছে? ফিজিওলজি। এই ফিজিওলজি আমাদের মেডিকেলের একটা, এই যে আমরা ফার্স্ট ইয়ারে আসি এখন, আমাদের একটা আলাদা একটা সাবজেক্ট এটা এখন। সো ফিজিওলজিতে আমরা কি পড়ি মূলত? ফিজিওলজি তো আমাদের শারীরতত্ত্ব বা শারীরবিদ্যা। এইখানে আমাদের শরীরের ভিতরে যে মেকানিজমগুলো হয়, মানে কোন প্রসেসে কোনটা হয়, যে আমরা শ্বাস নেই কোন প্রসেসে নেই, শ্বাস ত্যাগ করি কোন প্রসেসে ত্যাগ করি, আমাদের শরীর কীভাবে একটা স্থির অবস্থা থাকে শরীরের ভিতরে, এই যে শরীরের ভিতরে যে বিভিন্ন মেকানিজম, এইটাই আমাদের এই ফিজিওলজিতে আলোচনা করা হয়।
সো এইখানে অবশ্যই আমাদের রক্ত এবং সঞ্চালনটাও আসবে। এখন কথা হলো ভাইয়া, রক্ত তো আমরা চিনি এবং রক্ত নিয়ে তো আমাদের প্যারা নাই, বাট সঞ্চালন জিনিসটা আসলে কি? দেখো, সঞ্চালন বা সংবহন একই কথা। সংবহন কি? কোনো একটা জিনিস এক জায়গা থেকে আমরা অন্য জায়গায় যে নিয়ে যাব, এক জায়গা থেকে অন্য জায়গায় নিব, এইটাকেই বলা হয় সংবহন। এখন আমাদের সারা শরীরে রক্ত পরিবাহিত হতে হয়, আমাদের হার্ট থেকে সারা দেহে যায়, আবার বিভিন্ন সেল থেকে আমাদের হার্টে রক্ত আসে। এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় রক্ত যায়, এইটাকেই আমরা বলবো সংবহন। এটাকে আমরা কি বলবো? সংবহন। সো এইখানে আমাদের একটা জিনিস আছে, দেখো, এই যে সংবহন, এইখানে আমাদের বিভিন্ন অঙ্গ থাকবে এবং বিভিন্ন অঙ্গ মিলে আমাদের একটা তন্ত্র তৈরি করবে, একটা সিস্টেম লাগবে, যে সিস্টেমে রক্তটা সংবহন হবে বা রক্তটা পরিবহন হবে। ওই যে সিস্টেম, ওই সিস্টেমটার নাম হচ্ছে সংবহন তন্ত্র। আমরা এখানে এর আগে আরেকটু কথাবার্তা বলি। দেখো, আমরা সেল বা কোষ সম্পর্কে জানি, তাই না? যে কোষ কি? আমাদের শরীরের আমাদের কার্যকরী একক, গাঠনিক একক, এগুলো আমরা এসএসসিতে পড়ে আসছি না, যে কোষ হচ্ছে আমাদের শরীরের কার্যকরী একক, গাঠনিক একক, আমরা পড়ে তো আসছি। ধরো একই ধরনের কিছু কোষ আছে, সিমিলার কিছু কোষ আছে, যাদের অরিজিন কি? অরিজিন হচ্ছে উৎপত্তি, যাদের অরিজিন হচ্ছে একই জায়গায়, অরিজিন সেম এবং সেলগুলাও সেম, অরিজিনও সেম, এবং এরা কাজ করে, কাজও সেম, অর্থাৎ এরা একই ধরনের কাজ করে, একই ধরনের ফাংশন করে। এই যে ফিচারগুলা যারা মেনটেন করে তাদেরকে আমরা বলি টিস্যু। তাদেরকে আমরা কি বলি? টিস্যু বলি। তাহলে আমরা কি বললাম? সেল বা কোষ হচ্ছে আমাদের শরীরের কার্যকরী ও গাঠনিক একক, একই ধরনের সেল, একই ধরনের অরিজিন, মানে একই জায়গা থেকে উৎপত্তি হয় এবং কাজও সেম, তাহলে তাদেরকে আমরা বলবো টিস্যু। তাহলে এখানে কি হইল? সেল বা কোষ একত্রিত হয়ে কিসে পরিণত হয়? টিস্যুতে পরিণত হয়। কিসে পরিণত হয়? টিস্যুতে পরিণত হয়। এবং একাধিক টিস্যু যদি একত্রিত হয়, একাধিক টিস্যু একত্রিত হয়ে তৈরি করে অঙ্গ। কি তৈরি করে? অঙ্গ বা অর্গান। এই যে আমাদের বিভিন্ন অঙ্গ আছে, হার্ট আমরা যদি বলি, লিভার, তো এরকম আমাদের বিভিন্ন অঙ্গ বা অর্গান কারা তৈরি করে? টিস্যুগুলো মিলে তৈরি হয়। এখন এই যে আমাদের অঙ্গ বা অর্গান তৈরি হয়, একাধিক অঙ্গ মিলে আমাদের তখন তৈরি হয় একটা তন্ত্র। কি তৈরি হয়? একটা তন্ত্র বা একটা সিস্টেম, একটা তন্ত্র বা সিস্টেম তৈরি হয়। তাহলে সেল বা কোষ মিলিত হয়ে টিস্যুতে পরিণত হয়, টিস্যু মিলিত হয় অঙ্গ বা অর্গানে পরিণত হয়, এবং একাধিক অঙ্গ মিলিত হয় তন্ত্র বা সিস্টেম তৈরি করে। এখানে একটা কথা আছে যে একটা অঙ্গ অনেক সময় তন্ত্র তৈরি করতে পারে, বাট আমাদের এটা এখন দেখার দরকার নাই। এখন এই যে আমরা তন্ত্র বা সিস্টেম পড়লাম, তাহলে এই তন্ত্র বা সিস্টেমের একটা উদাহরণ কি? আমাদের এই সংবহন তন্ত্র। একটু আগে আমরা যেটা বললাম, সংবহন তন্ত্র। আমাদের অনেক রকম তন্ত্র আছে, রেচন তন্ত্র আছে, শ্বসন তন্ত্র আছে, জনন তন্ত্র আছে, নানা জিনিসপাতি আমাদের আছে। তো আমাদের আজকের পড়া ছিল সংবহন তন্ত্র। সো আমরা এই সংবহন তন্ত্র জিনিসটা বুঝছি কিনা একটু আমরা জানাই তো। এবং এই যে সেলগুলো মিলে টিস্যু, টিস্যুগুলো মিলে অঙ্গ, অঙ্গ মিলে তন্ত্র, এরকম যে তৈরি হয়, এইটা আমরা বুঝতে পারি কিনা একটু আমি একটু কমেন্টে জানাই যে এটা আমরা বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, ঋত্বিক বলছো যে ভাইয়া উপরেরটুকু আরেকবার। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকবার একটু পড়াইতেছি তাহলে উপরেরটুকু। দেখো, উপরে আমি যেটা পড়াইছি সেটা হচ্ছে আমরা বলছিলাম তন্ত্র সম্পর্কে, হ্যাঁ, তন্ত্র বা সিস্টেম সম্পর্কে বলছিলাম, যে একটা তন্ত্র বা সিস্টেম কিভাবে তৈরি হয়। আমরা পড়ছি ছোটোবেলা বা এসএসসিতে পড়ে আসছি যে আমাদের সেল বা কোষ হচ্ছে আমাদের শরীরের গাঠনিক ও কার্যকরী একক। সো সেল বা কোষ যদি একত্র হয়, সেল বা কোষ একত্র হয়ে যেটা তৈরি করবে এটা হচ্ছে টিস্যু। কি তৈরি করে? টিস্যু। এবং একাধিক টিস্যু একত্রিত হয়ে তৈরি করে অঙ্গ বা অর্গান। এবং অঙ্গ বা অর্গান একত্রিত হয়ে তৈরি করে তন্ত্র বা সিস্টেম। তাহলে কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র।
এরকম একটা তন্ত্র হয়েছে আমাদের সংবহন তন্ত্র। এরকম একটা তন্ত্র কি? সংবহন তন্ত্র। যে তন্ত্রটা কি করে? আমাদের শরীরের রক্ত এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। যেমন আমাদের হার্ট থেকে সেলে নিয়ে যায়, সেল থেকে হার্টে নিয়ে যায়। তো এরকম একটা তন্ত্র হয়েছে সংবহন তন্ত্র। এবং আমরা দেখাইছি যে তন্ত্রটা কিভাবে তৈরি হয়। দেখি তো আমরা এবার লিখি তো যে বুঝতে পারছি কিনা। নিয়ন বলছিল যে আরেকবার বলেন। নিয়ন বুঝতে পারছো এবার? নিয়ন, ঋত্বিক, এবার বুঝতে পারছো কিনা একটু বলো। হ্যাঁ, ঋত্বিক বুঝতে পারছো, আচ্ছা ঠিক আছে। বুঝতে পারলে এবার আমরা আরেকটা একটু পড়বো। দেখো, আরেকটা জিনিস নিয়ে একটু পড়াশোনা করব আমরা। সেটা হচ্ছে এই যে রক্ত আমাদের, আমরা বললাম রক্ত সংবহন হয়। রক্ত কি হয়? সংবহন হয়। রক্ত সংবহন হয়। এই যে রক্ত সংবহন হয় বা রক্ত সংবহন হবে, এটা আমরা কিভাবে জানতে পারছি? কেউ একজন তো এই জিনিসটা আবিষ্কার করছে। আমাদের তো ওই মুরদ নাই যে একটা জিনিস আবিষ্কার করব এখনই, তাই না? এরপর তোমরা মেডিকেলে আসবা, রিসার্চ করবা, জানবা, তখন তোমরা নিজেরাও কিছু কিছু আবিষ্কার করবা। বাট এখন তো আমাদের ওই ক্যাপাসিটি নাই। আমাদের কেউ একজন আবিষ্কার করছে, ওইটাই আমরা পড়বো। তাহলে এই রক্ত সংবহনটা কি আবিষ্কার করছে, এটা আমাদের পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে। দেখো, রক্ত সংবহনটা প্রথম আবিষ্কার করছে যিনি, সবার প্রথম যিনি এই রক্ত সংবহন সম্পর্কে কথাবার্তা বলছে, ওনার নাম হচ্ছে উইলিয়াম হার্ভি। উইলিয়াম হার্ভি। উনি এইটা সম্পর্কে প্রথম কথা বলছে 1628 সালে। হ্যাঁ, 1628 সালে কথা বলছে। আমাদের কি সাল মনে রাখার দরকার আছে? না, দরকার নাই, কারণ এত ইনফরমেশন আমাদের মুখস্থ থাকবে না। আমরা নামটা মনে রাখবো। কি নাম ওনার? উইলিয়াম হার্ভি। উইলিয়াম হার্ভি। তাহলে কি হইল? রক্ত সংবহন তন্ত্র বা রক্ত সংবহন সম্পর্কে সবার প্রথম কথাবার্তা বলছেন উইলিয়াম হার্ভি। উনি বেসিক্যালি ছিলেন একজন ব্রিটিশ চিকিৎসক ছিলেন একজন, এবং উনি এই যে আমাদের রক্ত সংবহন সম্পর্কে কথাবার্তা বলছিল। দেখো, আমরা একটু দেখাই যে আসলে রক্ত সংবহন তন্ত্রটা কিভাবে কাজ করে। আচ্ছা, তার আগে আমরা এই যে উইলিয়াম হার্ভি সম্পর্কে বললাম না, একটু উইলিয়াম হার্ভিকে আমরা দেখে আসি, ঠিক আছে? উইলিয়াম হার্ভিকে একটু দেখে আসি। দেখো, উইলিয়াম হার্ভি আমাদের এখানে সার্চ করা আছে, ইমেজ। আমি একটা ভালো একটা পাওয়ার প্ল্যান স্লাইড তৈরি করছিলাম, বাট স্লাইডটা এখন আসতেছে না, আবার আনা লাগবে তাহলে সব ডিলেট দিয়ে। যাই হোক, এই লোকটা হচ্ছে আমাদের উইলিয়াম হার্ভি। হ্যাঁ, সো উইলিয়াম হার্ভিকে তোমরা একটু চিনে রাখো। এই হচ্ছে আমাদের উইলিয়াম হার্ভি। চিনে রাখার তো ওরকম কিছু নাই, বাট হচ্ছে আমাদের ওই যে যাতে একটু মনে রাখা সহজ হয়। আচ্ছা, তাহলে আমাদের রক্ত সংবহন সম্পর্কে কে আইডিয়া দিছে প্রথম? উইলিয়াম হার্ভি। উইলিয়াম হার্ভি সবার প্রথম রক্ত সংবহন সম্পর্কে আইডিয়া দিছেন। আচ্ছা, আমরা আমাদের একটা বেসিক যে কথা ছিল, ভূমিকার যে কথাবার্তা ছিল, সেই কথাবার্তা আমরা ক্লিয়ার করছি। এখন আমরা একটু বলি যে ভাইয়া হ্যাঁ বুঝতে পারছি, আর যদি বুঝতে পারি থাকি তাহলে আমরা ওই কোয়েশ্চেনটার আনসার দেই। যে আমাদের কোনটার আনসার বলো তো? আমরা যদি মনোযোগ দিয়ে শুনি, হ্যাঁ, তাহলে আমরা এই কোয়েশ্চেনটার একটু আনসার দিব। আমি একবার জাস্ট ওটা বলছি, দেখি কারো ওরকম মনোযোগ ছিল কিনা। উইলিয়াম হার্ভি আসলে একজন কি ছিলেন? আচ্ছা, আমি এটা বলে দিই, চিকিৎসক ছিলেন। মানে এটা বলবো যে কোন দেশের চিকিৎসক ছিলেন। যে উইলিয়াম হার্ভি একজন চিকিৎসক ছিলেন, বাট কোন দেশের চিকিৎসক ছিলেন? আচ্ছা, পূজা বলছো বুঝতে পারছো, ঋত্বিক বলছো বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারলে তো আমাদের ভালো, তাহলে তো আমাদের সমস্যা নাই, আমরা আস্তে আস্তে। হ্যাঁ, ঋত্বিক ঠিক বলছো যে ব্রিটিশ চিকিৎসক ছিল। ব্রিটিশ চিকিৎসক ছিলেন উইলিয়াম হার্ভি। ওকে, আমরা তাহলে আমাদের পরের স্লাইডে চলে আসলাম। এই স্লাইডটা হচ্ছে আমাদের আমাদের আজকের মেইন যে চ্যাপ্টারটা, যে যে বিষয় নিয়ে, যে আমাদের রক্ত, রক্ত বা ব্লাড, রক্ত বা ব্লাড। ওকে,
রক্ত নিয়ে পড়তে গেলে সবার প্রথম আমরা একটা জিনিস মাথায় রাখবো। দেখো, সবার প্রথম আমরা যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে এই ব্লাড বা রক্তের মেডিকেলিয়ান টার্ম। মেডিকেলিয়ান টার্ম হচ্ছে হিমো বা হেইমো। হিমো বা হেমো। হিমো বা হেমো। আচ্ছা, পূজা, মাহিয়া ইসলাম তোমারও মনে হয় আমি ওরভাবে চিনি না। আর মুবিন আর নিয়ন সবাই বলছো, হ্যাঁ সবাই ঠিক বলছো যে ব্রিটিশ চিকিৎসক ছিলেন। ওকে, সো আমাদের ব্লাডের আমরা কি বললাম, মেডিকেলিয়ান টার্ম হচ্ছে হিমো বা হেইমো। হিমো বা হেমো। আচ্ছা, হেইমো আমি এরকম উচ্চারণ করি যাতে বানানটা কারেক্ট হয়, আর এর উচ্চারণ হচ্ছে হেমো। তো হিমো বা হেমো থেকে আমাদের ব্লাডের জিনিসপাতি আসবে, অর্থাৎ ব্লাড সংক্রান্ত আমরা যা কিছু পড়তে যাব তখন আমরা এই হেমো জিনিসটা নিয়ে আসব। আর আরেকটা আমরা এখানে টার্ম পড়ি, সেটা হচ্ছে আমরা তোমাদের কয়েকজন আমরা পরিপাক ও শোষণ চ্যাপ্টারটা পড়ছিলাম, তখন আমি বলছিলাম যে কোনো কিছু তৈরি হওয়া, কোনো কিছু তৈরি হওয়া মানে হচ্ছে জেনেসিস, আর কোনো কিছু ভাঙা মানে হচ্ছে লাইসিস। কোনো কিছু তৈরি হওয়া মানে জেনেসিস, কোনো কিছু ভাঙা মানে লাইসিস। একটু ব্যতিক্রম হবে আমাদের ব্লাডের ক্ষেত্রে। ব্যতিক্রমটা হচ্ছে ব্লাডের ক্ষেত্রে তৈরি হওয়া অর্থে হবে পোয়েসিস। ব্লাডের ক্ষেত্রে তৈরি হওয়া অর্থে কি ইউজ করবো আমরা? পোয়েসিস ইউজ করব। ওকে, তো আমাদের কথা হয়েছে কোনো কিছু তৈরি হওয়া মানে হচ্ছে লাইসিস, জেনেসিস। কোনো কিছু ভাঙা মানে হচ্ছে আমাদের লাইসিস, এবং আমরা যখন কোনো কিছু ব্লাডের ক্ষেত্রে তৈরি হবে তখন এটার নাম হচ্ছে পোয়েসিস। ওকে, বেসিক আমরা একটা কথা শেষ করলাম। এরপরে দেখো আমাদের কি আছে, রক্ত নিয়ে আমরা আরেকটা জিনিস পড়বো যে রক্তের উৎপত্তি কোথায়। রক্তের উৎপত্তি কোথায়? রক্তের উৎপত্তি। রক্তের উৎপত্তির ক্ষেত্রে তোমরা একটা লাইন জাস্ট মনে রাখো যে ভ্রূণের মেসোডার্ম থেকে। ভ্রূণের মেসোডার্ম থেকে। সো ভ্রূণ কি? আমরা যখন গর্ভাবস্থায় আমাদের মায়ের পেটে থাকি আমরা যখন, তখন আমাদের ওই যে অবস্থাটা ওর একটা স্টেজ হচ্ছে ভ্রূণ। সো আমাদের তিনটা লেয়ার থাকে মূলত, এক্টোডার্ম, মেসোডার্ম। এগুলো সম্পর্কে এখন তোমাদের জানার দরকার নাই, জাস্ট ওই আমরা যাতে মেসোডার্মটা মনে থাকে এই জন্য একবার বলতেছি আর কি, যে আমাদের তিনটা লেয়ার থাকে, এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। সো ভ্রূণের মেসোডার্ম থেকে আমাদের ব্লাড উৎপত্তি হয়, ভ্রূণের মেসোডার্ম থেকে আমাদের ব্লাড প্রডিউস হয় বা উৎপত্তি হয়। আরেকটা আমরা জিনিস মনে রাখবো, এই যে আমাদের ব্লাড বা রক্ত হয়েছে, আমরা যে টিস্যুর কথা বললাম না একটু আগে, সো ব্লাডটা হচ্ছে এক ধরনের কানেকটিভ টিস্যু। কি টিস্যু? কানেকটিভ টিস্যু। এবং এটা হচ্ছে ব্লাড কীরকম? তরল। ব্লাড যেহেতু তরল সেহেতু এটাকে আমরা বলতে পারি তরল। এবং কানেকটিভ টিস্যু মানে হচ্ছে যোজক টিস্যু বা যোজক কলা। আচ্ছা, এটা আমরা একবার ইংলিশে একটা টার্মটা লিখি, দেখো। তরল মানে হচ্ছে লিকুইড, যোজক মানে হচ্ছে কানেকটিভ, কলা মানে হচ্ছে কি? টিস্যু। সো আমাদের ব্লাড কোন ধরনের টিস্যু? লিকুইড কানেকটিভ টিস্যু বা তরল যোজক কলা। লিকুইড কানেকটিভ টিস্যু বা তরল যোজক কলা। আচ্ছা, ও মাহিয়া হচ্ছে মুশফিকা। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমাদের সবারই আমি চিনে গেলাম তাহলে। ওকে, সো ব্লাড হচ্ছে আমাদের লিকুইড কানেকটিভ টিস্যু। এখন ভাইয়া কানেকটিভ টিস্যু আসলো কোত্থেকে আবার? দেখো, আমরা একটু আগে যে বলছিলাম যে সেল সেম অরিজিন, সেম কাজ করে, তাদেরকে আমরা বলি টিস্যু। তো আমাদের ব্লাডে, আমাদের শরীরে 4 ধরনের টিস্যু আছে। কয় ধরনের টিস্যু? 4 টাইপস অফ টিস্যু। এটা আমরা মনে রাখবো এক মন দিয়ে, ঠিক আছে? আমাদের কাছে একটা মন আছে, অথবা 1 মন কিছু আছে, 1 মন। তো ই মানে কি? ই মানে হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। ই মানে কি? এপিথেলিয়াল টিস্যু। সি মানে কি? কানেকটিভ টিস্যু। সি মানে কি? কানেকটিভ টিস্যু।
এম মানে কি? এম মানে হচ্ছে মাসকুলার টিস্যু, আর এন যেটা আছে এটা হচ্ছে আমাদের নার্ভাস টিস্যু। এনটা কি? নার্ভাস টিস্যু। সো আমরা কি দেখলাম? আমাদের 4 ধরনের টিস্যু আছে, যেটা আমরা একমন দিয়ে পড়ব। একমন মানে কি? ই হচ্ছে আমাদের এপিথেলিয়াল টিস্যু, সি হচ্ছে কানেকটিভ টিস্যু, এম হচ্ছে মাসকুলার টিস্যু, এন হচ্ছে নার্ভাস টিস্যু। তাহলে তোমরা আমাকে একবার বলো তো যে এই এই আমরা টিস্যু সম্পর্কে যেটা বললাম আর রক্ত সম্পর্কে যেটা বললাম, যে রক্তের উৎপত্তি হয়েছে ভ্রূণের মেসোডার্ম থেকে, এবং রক্ত হয়েছে একটা তরল যোজক কলা বা লিকুইড কানেকটিভ টিস্যু, এবং আমাদের দেহে 4 ধরনের টিস্যু আছে: এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু। এটা তোমরা বুঝতে পারছো কিনা? এটা আমাকে একটু জানাও যে ভাইয়া এটাও বুঝতে পারছি। আমি লাইভে যে কথা বলি না, তোমাদের কাছে তো একটু লেট হয়ে যায়। এই কারণে যখন তোমাদের কমেন্ট করতে বলি তখন আমার একটু সময় চুপ করে থাকা লাগে। ওইটা আবার তোমরা যখন দেখো তখন আবার তোমাদের কাছে একটু কি হয়, একটু স্লো হয়ে যায়, একটু দেরিতে যায়। আচ্ছা, ওই টাইমটা আমার একটু চুপ করে থাকা লাগে। আচ্ছা, ঋত্বিক বলছো বুঝতে পারছি, নিয়ন বলছো বুঝতে পারছি। আচ্ছা, তাহলে মনে হয় আমরা সবাই বুঝতে পারবো, তাই না? যদি বুঝতে পারি থাকি তাহলে তোমরা এখানে আমার আরেকটা কোশ্চেনের আনসার করো। এই কোশ্চেনটার আনসার করবে হচ্ছে মুবিন। হ্যাঁ, মুবিন একটু আগে কমেন্ট করছো, তাহলে এটা মুবিন আনসার করবা, আর কেউ আনসার করবা না। সেটা হচ্ছে মুবিন যে কোশ্চেনটা আনসার করবা এটা হচ্ছে মুবিনের জন্য। ব্লাড বা রক্ত, আমাদের ব্লাড বা রক্ত, এইটার উৎপত্তি কোথায়? তুমি জাস্ট উৎপত্তিটা বলবা। দেখি আমরা নাম বাই চান্স মনে রাখতে পারছি কিনা, যেহেতু আমাদের কাছে একটু নতুন নতুন নাম হবে। আর এইটা বলবা হচ্ছে কে বলবা? এটা পূজা বলবা। হ্যাঁ, পূজার জন্য এটা, পূজার জন্য এটা হচ্ছে ব্লাড। এটা কোন ধরনের টিস্যু? কোন ধরনের টিস্যু? মুবিন যদি এটা আনসার করতে না পারে তাহলে এটা আনসার করবা ঋত্বিক, আর পূজা যদি এটা আনসার করতে না পারো তাহলে এটা আনসার করবা হচ্ছে ঝুমা বা মুশফিকা, একজন ঝুমা বা মুশফিকা। বাট ওদের আগে আনসার করতে দাও। আচ্ছা, মুশফিকা বলছো বুঝতে পারছো, ঠিক আছে। মুবিন বলছো ভ্রূণের মেসোডার্ম থেকে। আচ্ছা, ঠিক আছে, উত্তর ঠিক আছে, কিন্তু আমাদের মুবিন মেসোডার্ম বানান হয় না কিন্তু, ঠিক আছে। মেসোডার্ম আমরা একটু বাসায় গিয়ে আর একটু ভালোভাবে দেখবো। মেসোডার্ম, মেসোডার্ম। দেখো এখানে একটা সুন্দর জিনিস আছে, এই যে ডার্ম না, ডার্ম হয়েছে ত্বক, মেসো হয়েছে মাঝের। সো আমাদের মাঝের যে ত্বকটা ওইটা হচ্ছে মেসোডার্ম, এপিডার্ম হচ্ছে বাইরেরটা, এন্ডোডার্ম হচ্ছে ভিতরেরটা। এটা বোঝা লাগবে না এখন। আচ্ছা, মুবিন তাহলে পাস করছে। আচ্ছা, এখানে পাস করার কথা তো শুনবা। আমাদের যে আমরা ভাইবা এক্সাম দেই না, সো ভাইবা এক্সাম হচ্ছে আমাদের 10 মার্কের এক্সাম হয়, বুঝছো? 10 মার্কের এক্সাম হয়, যে এক্সামে আমাদের 60% পাস। তো এই এক্সামগুলোকে বলা হয় আইটেম, এবং আমাদের অসংখ্য আইটেম দেওয়া লাগে, প্রত্যেক দিন আইটেম থাকে। তো 60% আমাদের পাস, তো 10-এ আমাদের 6 পাইতে হয়, 6 পাইলে আমরা পাস করি। তো একটা সময় চিন্তা করতাম যে 1 রোল হইতে হবে, 2 রোল হইতে হবে, 90-95 পাইতে হবে। এখন চিন্তা করি 6 পাই, যেন 6 পাইলে পাস করি। তো এখন আর আমরা মার্ক টার্ক বলি না, আমরা বলি পাস ফেল, ঠিক আছে। তাহলে সেখান থেকে কি মুবিন পাস করছে? হ্যাঁ, মুবিনেরটা হয়েছে। আর হচ্ছে ঋত্বিক বলো নাই কিন্তু এখন পর্যন্ত। ঋত্বিকের তো না, পূজা 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 বলো না এখন পর্যন্ত যে ব্লাড কোন ধরনের টিস্যু। পূজা না পারলে ঝুমা বা মুশফিক একজন বলো। আচ্ছা, আর এগুলো আমাদের কাছে তো কিছুটা নতুন মনে হইতে পারে অনেক কিছু, তো এখন যদি একবারই যে আমাদের পারতে হবে এমন না, কিন্তু
বাসায় বসে আমরা একটু পড়বো। আমি এরপরে বই থেকে দেখাই দেবো না যে কোনখান থেকে কোনটা পড়বা, তাহলে তোমাদের একটু ইজি হবে। আচ্ছা, পূজা এটা বললো যে তুমি বা ঝুমা মুশফিকা কেউ একজন বললো, আমরা পরের স্লাইডে যাই, ঠিক আছে? আচ্ছা, আমাদের পরের স্লাইডে আমরা আসলাম। দেখো, এখন আমরা তো রক্ত নিয়ে পড়তেছি, রক্তের কিছু বৈশিষ্ট্য আছে না? রক্তের কিছু বৈশিষ্ট্য, যেমন একটা বৈশিষ্ট্য তোমরা বলতে পারো যে রক্ত হচ্ছে লাল, এটাও একটা বৈশিষ্ট্য অবশ্যই। সো আমরা রক্তের কিছু বৈশিষ্ট্য, ঠিক আছে, রক্তের কিছু বৈশিষ্ট্য আমরা পড়ব। ওকে, আচ্ছা, রক্তের আমরা কিছু বৈশিষ্ট্য পড়ব। বৈশিষ্ট্য বা ফিচার, আমরা কি বলতে পারি? ফিচার বলতে পারি। রক্তের কিছু ফিচার বা বৈশিষ্ট্য। দেখো, আমাদের রক্তের, আচ্ছা মুবিন বলছো এটা কোন অধ্যায়? এটা হচ্ছে আমাদের জুওলজি, মানে হচ্ছে সেকেন্ড পেপারের 4th চ্যাপ্টার। সেকেন্ড পেপারের 4th চ্যাপ্টার। এটা এমনি একটা ডেমো ক্লাস নিতেছি, তো এজন্য এই চ্যাপ্টারটা নিতেছি। আর হচ্ছে এরপর আমরা যখন প্রাইভেট শুরু করব তখন তো আমরা প্রথম থেকে পড়ব। পূজা বলছো যোজক টিস্যু, হ্যাঁ এটা আমাদের যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। আর এটাকে আমরা আরেকটু স্পেসিফিক বলছিলাম যে এটা হচ্ছে একটা লিকুইড কানেকটিভ টিস্যু। ওকে, পূজাও পাস। এখন দেখো, আমরা যেটা বললাম, আমরা রক্তের কিছু বৈশিষ্ট্য বা ফিচার পড়ব। দেখো, রক্তের কালার কি, রক্তের রং কি? রক্তের রং হয়েছে লাল, এই আমাদের একটা ফিচার গেল। 2 নম্বরে আমরা একটা ফিচার বলতে পারি, আচ্ছা দেখো, রক্ত লাল কেন হয় এটা বলতে পারো তোমরা কেউ? আচ্ছা, রক্ত লাল হওয়ার পিছনে এক বান্দা দায়ী। ওই বান্দার নাম হচ্ছে হিমোগ্লোবিন। বান্দার নাম কি? হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনটা থাকার কারণে রক্তের রং লাল হয়। কারণ হিমোগ্লোবিনটা একটা রঞ্জক। রঞ্জক কি? যারা রং দেয়। হিমোগ্লোবিন নামক রঞ্জক থাকার কারণে রক্তের রং লাল হয়। রক্তের রং লাল হয়। কোনো কোনো ক্ষেত্রে কোনো টিচার তোমাদেরকে এটা জিজ্ঞেস করতে পারে যে রক্তের রং লাল হয় কার উপস্থিতিতে? হিমোগ্লোবিনের উপস্থিতিতে। আচ্ছা, সেকেন্ড ফিচার আমরা যেটা বলবো, রক্তের পরিমাণ কতটুকু? রক্তের পরিমাণ কতটুকু? সাধারণত আমাদের একজন সুস্থ মানুষের দেহে, একজন অ্যাডাল্ট মানুষের দেহে রক্ত থাকে 5 থেকে 6 লিটার। কতটুকু থাকে? 5 থেকে 6 লিটার। এখানে আমরা আরেকটা এক্সট্রা ইনফরমেশন মনে রাখবো, সেটা হচ্ছে রক্ত দেহের মোট আমাদের যে ওজন, সেই মোট ওজনের 8%ই হচ্ছে রক্ত। দেহের মোট ওজনের কয় পার্সেন্ট রক্ত? 8% রক্ত। এবং পার্সেন্টেজ হিসাব করলে এটা হচ্ছে ম্যাক্সিমাম, সবচেয়ে বেশি। দেহের মোট ওজনের 8%ই ব্লাড, এবং 5 থেকে 6 লিটার ব্লাড থাকে একজন সুস্থ অ্যাডাল্টের শরীরে। আচ্ছা, এরপর আমরা এসএসসিতে অবশ্যই আমরা কেমিস্ট্রিতে পিএইচ পড়ছি না? সেই পিএইচে দেখো, রক্তেরও তো একটা পিএইচ আছে, এবং এই পিএইচটা একটু জানতে হবে যে রক্তের পিএইচ কত। আমরা রক্তের পিএইচটা মনে রাখবো 7.35 থেকে 7.45। রক্তের পিএইচ কত? 7.35 থেকে 7.45। এখন এটা আমরা অ্যাভারেজ করলে, গড় করলে অ্যাভারেজটা কত আসবে? 7.4 বা 7.40। বাট তাহলে তোমরা এখন আমাকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া, তাহলে তো আমরা এই 7.40 বলতে পারতাম, 7.35 বা 7 থেকে 7.45 এটা বলতেছি কেন? এটা বলার কারণ, আমরা আমাদের শরীরের যে কোনো কিছুর আমরা যখন নিউমেরিক্যালি সংখ্যার কোনো একটা ডাটা দিব, তখন অবশ্যই আমরা একটা এভাবে আমরা একটা এই থেকে এই পর্যন্ত এভাবে বলবো। কারণ আমাদের বডিতে কোনো কিছুই একদম স্পেসিফিক না যে পিএইচ 7.40ই হবে, তা না। 7.35 থেকে 7.45 হইতে পারে। তোমাদের কাছে এখন আমার একটা কোয়েশ্চেনটা হচ্ছে, তাহলে বলো তো আমাদের ব্লাড, তোমাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে আমাদের ব্লাড অ্যাসিডিক মানে হচ্ছে অ্যাসিড বেশি, নাকি ক্ষারীয় মানে হচ্ছে ক্ষার বেশি? এটা তোমরা আমাকে আনসার করবা। আমি তোমাদেরকে পিএইচ বলে দিছি, তোমরা আমাকে আনসার করবা যে রক্ত কি অ্যাসিডিক
নাকি ক্ষারীয়? দেখি তো তোমরা কেউ বলতে পারো কি না। আচ্ছা, আর হচ্ছে যদি বাই এনি চান্স কোনো টপিক না বুঝো তাহলে এই লাইভ থেকে আবার ক্লাস দেখে নিও একবার একটু টেনে। আর হচ্ছে তোমাদের যদি একটু একঘেয়ে লাগে, প্রথম দিকে তো তোমাদের অনলাইনে ক্লাস একটু একঘেয়ে লাগতে পারে এত টাইম, তাহলে তোমরা আবার একটু পরে এসে তোমরা রেকর্ডেড ক্লাসটা দেখে নিও। আচ্ছা, নিয়ন বলছো ক্ষারীয়। আচ্ছা হ্যাঁ, আমাদের রক্তটা ক্ষারীয় এবং এটা ঈষৎ ক্ষারীয়। হ্যাঁ, অল্প একটু ক্ষারীয়, ঈষৎ ক্ষারীয়। ক্ষারীয় আমরা কেমনে বুঝলাম? কারণ আমরা জানি নিরপেক্ষ পিএইচ হচ্ছে 7, নিরপেক্ষ পিএইচ হচ্ছে 7। 7-এর চেয়ে যদি কোনো কিছু কম হয় ওইটা হচ্ছে অ্যাসিডিক, এবং 7-এর চেয়ে যদি বেশি হয় ওইটা হচ্ছে ক্ষারীয়। ওইটা হচ্ছে কি? ক্ষারীয়। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে 3টা বৈশিষ্ট্য পড়লাম। রক্ত হচ্ছে লাল, পরিমাণ 5 থেকে 6 লিটার, পিএইচ 7.35 থেকে 7.45। এখানে আমাদের আরেকটা এক্সট্রা ইনফরমেশন জানতে হবে, আমাদের অনেক ইনফরমেশনই আমাদের মনে রাখতে হবে। দেখো, ক্লিনিক্যাল পিএইচ নামে একটা কথা আছে। কি আছে? ক্লিনিক্যাল পিএইচ। ক্লিনিক্যাল পিএইচ জিনিসটা কি? এইটা হচ্ছে এই যে পিএইচ রেঞ্জটা হবে, এই রেঞ্জের মাঝে যদি আমাদের পিএইচ থাকে তাও আমাদের শরীরে বেশি অসুবিধা হবে না। এই রেঞ্জটা কত? 7.3 থেকে 7.5। অর্থাৎ 7.3 এর নিচে যদি নামে তাহলে ঝামেলা, 7.5 এর বেশি যদি হয় তাহলে ঝামেলা, বাট এর মাঝে থাকলে সমস্যা নাই। আর আরেকটা মান আমরা মনে রাখবো যে কখন আমাদের মৃত্যু নিশ্চিত হবে। যদি আমাদের ব্লাডের পিএইচ 6.8 এর নিচে যায় বা 7.8 এর উপরে যায় তাহলে আমাদের মৃত্যু নিশ্চিত। পূজা বলছো ক্ষারীয়। আচ্ছা ঠিক আছে, তুমি এবারও পাস। ওকে, তো আমরা কি বললাম? ক্লিনিক্যাল পিএইচ হচ্ছে 7.3 থেকে 7.5। ক্লিনিক্যাল পিএইচ জিনিসটা কি? যে এর মাঝে এর মাঝে যদি পিএইচ থাকে তাও আমরা মরবো না বা অত বেশি অসুবিধা হবে না। আর মৃত্যু নিশ্চিত কখন? যখন 6.8 এর নিচে নেমে যাবে বা 7.8 এর উপরে উঠে যাবে, তখন আমাদের মৃত্যু নিশ্চিত। আমরা এই যে ক্লিনিক্যাল পিএইচ এবং মৃত্যু নিশ্চিতের যে আমরা পিএইচ রেঞ্জটা পড়লাম, এখান থেকে আমরা আরেকটা জিনিস পড়বো। দেখো, আর যে জিনিসটা পড়বো দেখো, আমরা বললাম না রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। পিএইচ যদি 7.35 এর চেয়ে নিচে নেমে যায়, আর আরেকটা কি হতে পারে? পিএইচ 7.45 এর চেয়ে উপরে উঠে যেতে পারে। পিএইচ যদি 7.35 এর নিচে নেমে যায় তখন আমরা ওইটাকে একটা রোগ বলি, এবং 7.45 এর উপরে উঠে যায় তখন আমরা ওইটাকে একটা রোগ বলি। রোগ দুইটা হচ্ছে, দেখো 7.35 এর নিচে মানে কি? ও অ্যাসিড হয়ে যাইতেছে, ওর নাম হচ্ছে অ্যাসিডোসিস। 7.45 এর চেয়ে বেশি মানে কি? ও ক্ষার হয়ে যাইতেছে। ক্ষার মানে কি? অ্যালকালি। ক্ষার মানে কি? অ্যালকালি ইকুয়াল হচ্ছে ক্ষার। সো ক্ষার হয়ে যাইতেছে, এই কারণে ওর নাম হবে, ওর যে রোগটা ওটা হচ্ছে অ্যালকাল। এটা মূলত রোগ না, এটা হচ্ছে একটা প্রসেস, বাট তোমরা মনে রাখো পিএইচ 7.35 এর চেয়ে কম হলে ওটা হচ্ছে অ্যাসিডোসিস, 7.45 এর চেয়ে বেশি হলে ওটা হচ্ছে অ্যালকালোসিস। পিএইচ সংক্রান্ত যে কথাবার্তা বললাম, অনেক কথাবার্তা, কিন্তু তোমরা কি এটা বুঝতে পারছো? দেখো কতটুকু কথাবার্তা আমরা বলে ফেলছি। দেখো, পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45 নর্মাল রেঞ্জ, অ্যাভারেজ হচ্ছে 7.40। কোয়েশ্চেন, ব্লাড অ্যাসিডিক নাকি ক্ষারীয়? উত্তর হবে ঈষৎ ক্ষারীয়। কেন? কারণ পিএইচ 7-এর চেয়ে একটু বেশি। এরপর আমরা বলছি রক্তের ক্লিনিক্যাল পিএইচ কত? 7.3 থেকে 7.5, মানে হচ্ছে এর মাঝে থাকলে সমস্যা নাই। মৃত্যু নিশ্চিত কখন? যখন 6.8 এর চেয়ে কমে যাবে বা 7.8 এর চেয়ে বেড়ে যাবে তখন। আর দুইটা আমরা রোগের কথা বলছি, যে পিএইচ 7.35 এর চেয়ে কমে গেলে অ্যাসিডোসিস, 7.45 এর চেয়ে বেড়ে গেলে অ্যালকালোসিস। আমাকে একটু জানাও যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি এটা। যদি বুঝে থাকি আমরা তাহলে পরের একটু পড়াশোনার ভিতরে যাব। তোমরা আমাকে জানাই রাখো যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, বা না ভাইয়া আরেকবার বলেন। আমরা আমাদের পরের একটু পড়াশোনার মধ্যে যাই। দেখো, আমরা আরেকটা বৈশিষ্ট্য পড়ব পিএইচের, সেটা হচ্ছে আপেক্ষিক
গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, এটা ইংলিশটা একটু জেনে রাখো, স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি। আচ্ছা, নিয়ন আর পূজা আর ঋতিক বলছো, রেহান বলছো হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি, মুবিন বলছো বুঝতে পারছি, আচ্ছা সবাই বুঝতে পারছো, সুন্দর। তো আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি সম্পর্কে আমরা একটু পড়ব। দেখো, ব্লাডের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065। এটা কার সাথে তুলনা করে? পানির সাথে তুলনা করে, পানির সাপেক্ষে। পানির সাপেক্ষে ব্লাডের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065। তাহলে এটা একের চেয়ে বেশি না, তার মানে এটা পানির চেয়ে বেশি, মানে হচ্ছে পানির যদি 1 হয় তাহলে ব্লাডের হচ্ছে 1.065। পানির চেয়ে ব্লাডের আপেক্ষিক গুরুত্ব যেহেতু বেশি, এ কারণে আমাদের ব্লাড বা রক্ত পানিতে ডুবে যাবে। এটাকে আমরা বুঝতে পারছি? এখন আমরা কেউ রক্ত পেলে একটু পানিতে নিয়ে দেখবো যে রক্তটা পানিতে ডুবে যায় নাকি ভাসে। সো রক্তটা পানিতে ডুবে যাবে। এখন কোশ্চেন হয়েছে ওইটা যে কেন ডুবে, কারণ হচ্ছে এর আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে সামান্য বেশি, এ কারণে ডুবে যাবে। আচ্ছা, ঢুকে যাবে না, এটা হচ্ছে ডুবে যাবে। তো আমি একটু ভুল লিখছি, দেখছো? এটা আমাদের ডুবে যাবে, ডুবে যাবে। আচ্ছা, রক্ত ডুবে গেল, আমাদের ভেসে থাকতে হবে, আমরা সামনের দিকে আগায় যাই। দেখো, আমরা এখানে আরেকটা আমাদের গুরুত্ব ফিচার পড়ব, সেটা হচ্ছে তাপমাত্রা কত, ব্লাডের নর্মাল তাপমাত্রা কত। ব্লাডের নর্মাল তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। কতটুকু? 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। আমরা যদি এটা ফারেনহাইটে মাপতে যাই তাহলে এর মানটা হবে 97 থেকে 98 ডিগ্রি ফারেনহাইট। 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, 97 থেকে 98 ডিগ্রি ফারেনহাইট। এখন কথা, ভাইয়া যদি এই তাপমাত্রা 98-এর চেয়ে বেশি হয় বা 38-এর চেয়ে বেশি হয় তখন কি হবে? তখন কি হবে সেটা তো আমরা জানি, কি হবে? আমাদের তখন জ্বর হবে। কি হবে? জ্বর হবে। সো এখানে তোমরা আরেকটা জিনিস মনে রাখো যে জ্বরের আমাদের একটা মেডিকেলীয় টার্ম আছে, সেটা হচ্ছে পাইরেক্সিয়া। তোমরা সামনে অবশ্যই এগুলো পাবা। পাইরেক্সিয়া বা হাইপার থার্মিয়া, এগুলো আপাতত মুখস্থ রাখা লাগবে না, বাট একটু পরিচিত হয় না ওর সাথে, যে জ্বরের আমাদের মেডিকেলীয় দুটো টার্ম আছে, পাইরেক্সিয়া বা হাইপার থার্মিয়া। পাইরেক্সিয়া আসে হচ্ছে পাইরোজেন থেকে, পাইরোজেনের প্রভাবে জ্বর হয় এই কারণে। হাইপার থার্মিয়া মানে হচ্ছে, থার্মো মানে হচ্ছে তাপমাত্রা, হাইপার মানে হচ্ছে বেশি, এ কারণে। বাট এগুলো মনে রাখার দরকার নাই, জাস্ট একটু মনে রাখো যে পাইরেক্সিয়া বা হাইপার থার্মিয়াকে আমরা জ্বর বলি। এবং আমরা এখানে আরেকটা ফিচার মনে রাখবো, সেটা হচ্ছে রক্তের স্বাদ কি। তোমরা কেউ কি বলতে পারো যে রক্তের স্বাদ কি? আমরা তো অনেক সময় রক্ত আমাদের মুখে নেওয়া হয়েছে, তাই না? যে অনেক সময় কেটে গেছে, আচ্ছা নেওয়া কি হয়েছে বলো তো? যদি নেওয়া হয় তাহলে রক্তের স্বাদটা তোমরা বলো, আমি এটা আর পড়াবো না। রক্তের স্বাদটা কেমন লাগে? রক্ত কেমন লাগে? দেখি তো, আমরা একটু জানাই যে রক্ত কেমন লাগে, রক্তের স্বাদটা মজাদার কিনা। আর তার আগে তাহলে আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই আনি। দেখো, সেখান থেকে আমাদের আর দেখার দরকার নাই আমরা। আচ্ছা হ্যাঁ, মোস্তাকি, রেহান বলছো নোনতা, হ্যাঁ মুশফিকা বলছো নোনতা। দেখো এইখানে আমাদের একটা কথা আছে, এই যে আমরা বললাম রক্তের স্বাদ কি, রক্তের স্বাদটা হয়েছে, মুবিন বলছো নোনতা বা লবণাক্ত, হ্যাঁ ঠিক আছে। রক্তের স্বাদটা বেসিক্যালি হচ্ছে আমাদের নোনতা বা লবণাক্ত, আমরা নোনতা লিখলাম, নোনতা। এখন কোনো কিছু নোনতা বা লবণাক্ত স্বাদ কেন হবে? ওইখানে অবশ্যই কি থাকতে হবে? লবণ থাকতে হবে। হ্যাঁ, পূজা বলছো লবণাক্ত, হ্যাঁ ঠিক আছে, নোনতা বা লবণাক্ত একটা লিখলেই হবে। আমাদের রক্তের স্বাদটা হচ্ছে নোনতা বা লবণাক্ত, এর কারণ হচ্ছে রক্তে আমাদের কিছু লবণ থাকে, যাকে আমরা বলি অজৈব লবণ। কি বলি? অজৈব লবণ।
এই ব্লাডে আমাদের কিছু অজৈব লবণ থাকে, এই কারণে আমাদের ব্লাডটা হচ্ছে নোনতা বা লবণাক্ত হয়, নোনতা বা লবণাক্ত হয়। এই যে অজৈব লবণ থাকে এগুলো আমরা সামনে দেখব যে কোথা থেকে আসলো এই অজৈব লবণ। ওকে, আমরা এখন তোমাদেরকে দেখো আমাদের এই যে প্রথম যে একটা ফিচার, হ্যাঁ ফিচারটা হচ্ছে আমাদের রক্তের বিভিন্ন বৈশিষ্ট্যগুলা। এই কিন্তু আমরা জাস্ট একটা পেজ পড়লাম এতক্ষণ যাবৎ বইয়ের। হ্যাঁ, এখন তোমাদেরকে আমি একটু ওই বই থেকে দেখাই আসি যে বইতে তোমরা কিভাবে পড়বা। আমি তো তোমাদের সকল ইনফরমেশন দিয়ে দিলাম, এইটা একটু তোমরা সাজায় গুছায় কিভাবে বই থেকে পড়বা। দেখো আমরা বইয়ের মধ্যে যাই, তোমাদেরকে আমি মনে হয় বলছিলাম যে আমরা হচ্ছে বই দাগায় নেব। হ্যাঁ, নতুন বই যদি কিনি তাহলে বই দাগায় নেব। এখন ওইটা আগে একটু দেখো যে কোথা থেকে বই দাগাবা। তোমাদের গুগল ক্রোমে যাবা, গিয়ে সার্চ দিবা বায়োলজি হেটার্স। হ্যাঁ, এই যে প্রথম আসছে বায়োলজি হেটার্স, এইটা সার্চ দিবা। সার্চ দিয়ে এই যে আমাদের বায়োলজি হেটার্সে ঢুকবা, ওয়েবসাইটে ঢুকে দেখো এই শুরুতেই আছে আমাদের, আচ্ছা গেল কই, এই যে আমাদের বায়োলজি হেটার্স, অ্যান্ড শুরুতেই দেখো আছে কি দাগানো বই ও সলভ ক্লাস, দাগানো বই ও সলভ ক্লাস। সো এই দাগানো বই ও সলভ ক্লাসে যাবা, দেখো এখানে বায়োলজি, এই যে ফিজিক্স, এই কেমিস্ট্রির দাগানো বই আছে। এই নিচে যাবা, এখানে সবগুলো চ্যাপ্টার আছে, সবগুলো রাইটারের বই আছে। তোমরা রক্ত সংবহন, এটা কি করবা, এই যে আমাদের মাজদা ম্যামের, আলিম স্যারের, আজমল স্যার, আমরা তো এইটা ডাউনলোড দিছি, এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবা, তাহলে তোমাদের বই ডাউনলোড হবে। ওই বই দেখে দেখে, ওই বই দেখে দেখে কি করবা তোমরা নিজের বইটা একটু দাগায় নেবা সুন্দর করে। এখন আমরা একটু এটা একটু দেখতেছি, দেখো যে বই থেকে আমরা কিভাবে পড়ব, বই থেকে কিভাবে পড়ব। আচ্ছা, এটা আমরা একটু ওপেন করি তাহলে। আচ্ছা, এই দেখো আমাদের বইটা আমাদের সামনে চলে আসছে। সো তোমরা যখন বইটা বের করবা তখন কি দেখবা, এরকম একটা অবশ্যই তোমাদের একটা ফার্স্ট পেজ এটা আসবে যখন তোমরা এই চ্যাপ্টারটা পড়বা। তখন কি করবা দেখো, আমাদের আমরা প্রথমে কি করব, দেখো দেখো এই চ্যাপ্টারের প্রথম কি পড়া আছে, প্রথম পড়া আছে এই যে রক্ত সংবহনতন্ত্র কাকে বলে, এইটা একটু মুখস্থ করবা। রক্ত সংবহনতন্ত্র কাকে বলে, ব্লাড সার্কুলেশন বা রক্ত সংবহনতন্ত্র কাকে বলে। সেকেন্ড হচ্ছে এই ব্লাড সার্কুলেশন সম্পর্কে প্রথম কে আইডিয়া দিছে, উইলিয়াম হার্বি। কত সালে, 1628 সালে। উনি কি ছিল, একজন ব্রিটিশ চিকিৎসক ছিল। তোমরা দেখলা আমাদের এগুলো তো অবশ্যই আগে পড়া, সম্পূর্ণটা একবার রিডিং দিবা, রক্ত সংবহন কাকে বলে পড়বা, কে আইডিয়া দিছে পড়বা, শেষ, আমাদের এই পৃষ্ঠা শেষ। নেক্সট দেখো আমরা কি করব, নেক্সট আমাদের আছে রক্ত বা ব্লাড, রক্ত বা ব্লাড। সো এখান থেকে তোমরা পড়বা যে রক্ত কাকে বলে। ওরা কি লিখছে দেখো, রক্তরস নামক তরল মাতৃকায় ভাসমান 3 ধরনের রক্তকণিকা নিয়ে গঠিত টিস্যুকে রক্ত বলে। এগুলো অবশ্যই আমরা পড়বো, এখন জাস্ট যদি মুখস্থ করতে পারো করে রাখো। আমরা যখন রক্তের রক্তের যে কম্পোনেন্ট পড়বো তখন আমরা দেখবো যে রক্তে আছে রক্তরস এবং রক্তে আছে রক্তকণিকা। যে রক্তকণিকা তো তোমরা পড়ছো, কয় ধরনের রক্তকণিকা, 3 ধরনের, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। তো ওরা ওইটাই বলছে যে রক্তরস নামক তরল মাতৃকায় ভাসমান থাকে, 3 ধরনের রক্তকণিকা থাকে, ওরা কি গঠিত করে, রক্ত গঠিত করে। সো এটা একবার তোমরা পড়বা। এরপর দেখো কি বলছে, রক্তের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বর্জ্য পদার্থ প্রত্যাহত হয়, ওটা লাগবে না, এইটা একটু পড়বা যে সুস্থ মানুষের দেহে রক্ত কতটুকু, 5 থেকে 6 লিটার। দেহের মোট ওজনের রক্ত কয়েক পার্সেন্ট, 8%। রক্ত কেমন, সামান্য বা ঈষৎ ক্ষারীয়। রক্তের পিএইচ কত, 7.35 থেকে 7.45। গড় কত, 7.40। আমরা এখানে একটু এক্সট্রা পড়াশোনা করছি যে ক্লিনিক্যাল পিএইচ কত হলে মৃত্যু নিশ্চিত, এগুলা। তাপমাত্রা কত, 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক গুরুত্ব কত, 1.065। রক্তের স্বাদ কেমন, নোনতা, কারণ কি, অজৈব লবণ থাকে। আর আচ্ছা, এখানে একটা নতুন ইনফরমেশন আছে, এটা একটু দেখো যে রক্তের সান্দ্রতা পানির তুলনায় 5 গুণ। এই তো তো এই পর্যন্ত এই একটা পেজ কিন্তু আমরা এখন পর্যন্ত পড়ছি। আচ্ছা, এখানে মনে হয় আজান দিচ্ছে। হ্যাঁ, তোমাদের কি আজানের শব্দ যাচ্ছে, মানে ঝামেলা হচ্ছে, ওটা একটু জানাও যে আজানের শব্দে ঝামেলা হচ্ছে কিনা। আজানের শব্দে অবশ্যই ঝামেলার কিছু না, বাট আমাদের পড়ার তোমাদের সাউন্ডটা আসতেছে কিনা সেটা আর কি।
আমরা কয়টা বাজে? তোমরা ক্লাস করতে ইচ্ছা করতেছে? ক্লাস করবো আমরা আরও? এটাও একটু জানাও, আর আজানের শব্দ যাচ্ছে কিনা সেটাও একটু জানাও। আচ্ছা, সমস্যা নাই। রেহান বলছো সমস্যা নাই, তাহলে আমরা আরেকটু পড়ি। হ্যাঁ, শুরুর দিকে ক্লাস তো একটু কম কম পড়বো, বাট আরেকটু পড়ি। দেখো, আমরা এখন রক্তের কিছু কাজ পড়ব। কি পড়ব? রক্তের কিছু কাজ পড়ব। জেনারেল ফাংশন অফ ব্লাড, রক্তের কাজ। সো এইখান থেকে তোমরা জাস্ট একবার রিডিং দিয়ে যাবা যে রক্ত কি করে? পুষ্টি দ্রব্য পরিবহন করে। রক্ত কি করে আমাদের? পুষ্টি দ্রব্য পরিবহন করে, পুষ্টি দ্রব্য পরিবহন করে, শ্বসন গ্যাস পরিবহন করে। আচ্ছা, এখানে কথা হয়েছে শ্বসন গ্যাস মানে কি? শ্বসন গ্যাস মানে হচ্ছে আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, এই দুইটাকে বলা হয় শ্বসন গ্যাস। কারণ কি? কারণ আমরা যখন শ্বাস নেই বা শ্বাস ত্যাগ করি তখন কি করি? অক্সিজেন নেই, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। এই দুটা, এই যে শ্বাস নেওয়া বা শ্বাস ছাড়া, এই দুটাই হচ্ছে মূলত শ্বসন, প্রসেসটাই হচ্ছে শ্বসন। তো শ্বসন গ্যাস পরিবহন কার কাজ? রক্তের কাজ। বিপাক নিয়ন্ত্রণ দ্রব্যাদি পরিবহন, অর্থাৎ আমাদের যখন আমরা একটা কিছু আমরা যখন বিপাক প্রক্রিয়া আমাদের হয়, তখন বিপাকের যে জিনিসপাতি ওগুলো পরিবহন কে করে? রক্ত করে। বর্জ্য পদার্থ পরিবহন কি করে? রক্ত করে। পানি সাম্য নিয়ন্ত্রণ রক্ত করে। দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ রক্ত করে। আয়রনের সাম্যতা রক্ষা রক্ত করে। তো এগুলো একবার রিডিং দিও, এগুলো নিয়ে বেশি কথাবার্তা দরকার নাই, কারণ হচ্ছে এগুলো কথাবার্তা হলে আমাদের ক্লাস মোটেই আগাবে না। এগুলো তোমরা রিডিং দিলে পারবা। তো এখান থেকে যদি কোনো একটা টপিকে যে ভাই এইটা বুঝতেছি না, তাহলে আমাকে একটু জানাইও। এবার হচ্ছে দেহের প্রতিরক্ষা। আচ্ছা, এইটা একটু তোমাদের লাগবে, সেটা হচ্ছে যে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস জিনিসটা কি? ফ্যাগোসাইটোসিস জিনিসটা হচ্ছে জীবাণু ভক্ষণ করা। ফ্যাগোসাইটোসিস কি? জীবাণু ভক্ষণ করা। জীবাণু ভক্ষণ করা। জীবাণু ভক্ষণ করাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। এটা কি করে? এটা করে হচ্ছে মামনি। মামনিকে ম্যাক্রোফেজ, মনোসাইট, নিউট্রোফিল, এটা আমরা সংক্ষেপে ছন্দ দিয়ে পড়ি মামনি। তোমরাও পড়বা, এগুলো আমরা একটু পরেই পাবো, যে রক্তের যখন আমরা বিভিন্ন কম্পোনেন্ট রক্তে কি কি আছে এগুলো পড়বো, তখন এগুলো পাবা। সো এই রক্তের যে বিভিন্ন ম্যাক্রোফেজ, মনোসাইট, নিউট্রোফিল, এরা কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু খেয়ে ফেলে। ওইটাও তাহলে দেহের প্রতিরক্ষায় কি কাজ করে? ব্লাড কাজ করে। এখানে আরেকটা আছে অ্যান্টিবডি। তোমরা এই অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন সম্পর্কে কিছু জানো? অ্যান্টিবডি, দেখো অ্যান্টিবডি, আর একটা হচ্ছে অ্যান্টিজেন। অ্যান্টিজেনটা কি? আমরা যখন আমাদের শরীরে কোনো একটা জীবাণু বা নতুন কিছু একটা প্রবেশ করছে, শরীরে প্রবেশ করা নতুন কিছু, নিউ এনিথিং যেটা শরীরে প্রবেশ করছে, ওটা হচ্ছে অ্যান্টিজেন। এখন তোমার বাড়িতে তুমি চেনো না জানো না এমন একটা লোক গিয়া ঢুকে পড়ছে, তোমার কাছে কি ভালো লাগবে? ভালো লাগবে না। তো এই যে অ্যান্টিজেন, ও হচ্ছে ডাকাত, শরীরে ঢুকে পড়ছে, ওরে তো পিটাইতে হবে। ওরে কে পিটাবে? ওরে পিটাবে হচ্ছে অ্যান্টিবডি। সো অ্যান্টিবডি কী কাজে লাগবে? ওই অ্যান্টিজেনটা পিটাবে, অ্যান্টিজেনটা পিটাবে। আচ্ছা, ঝুমা বলছো লবণাক্ত, ঝুমা মনে হয় একটু পিছিয়ে আসো, মানে হচ্ছে ওর মনে হয় ক্লাস মাঝে দেখতেছে আমি আগের কথা ওইগুলো বলতেছে যে লবণাক্ত বা ক্ষারীয়, এটা বলতেছে। আচ্ছা, সমস্যা নেই, ক্লাসটা সম্পূর্ণ দেখে ফেলো। তাহলে এখানে কি বললাম? বললো দেহের প্রতিরক্ষা কিভাবে করে? ফ্যাগোসাইটোসিস আর অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে। এরপর আছে সঞ্চয় অঙ্গ থেকে খাদ্য পরিবহন করে। সঞ্চয় ভাণ্ডার, অর্থাৎ অনেক জিনিসপাতিও সঞ্চয় করে রাখে। অম্লক্ষারের সাম্যাবস্থা মানে পিএইচ নিয়ন্ত্রণ করে। রক্তক্ষরণ প্রতিরোধ করে। এটা আমরা দেখবো যে আমাদের যে অনুচক্রিকা আছে, এই অনুচক্রিকা বা প্লেটিলেট, এটা কি করে? অনুচক্রিকা বা প্লেটিলেট রক্ততঞ্চন করে। এর কারণে রক্ত আর যখন আমাদের হাত পা কেটে যায়, প্রথম রক্ত ক্ষরণ হয়েও তারপর রক্তটা আর ক্ষরণ হয় না। নেক্সট আছে অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা। দেখো হোমিওস্টাসিস। হোমিও কথার অর্থ হয়েছে যে হোমিও আছে, হোমিও কথার অর্থ হয়েছে সেম বা সিমিলার, আর স্টাসিস কথার অর্থ হয়েছে অবস্থা। সো এই যে সিমিলার অবস্থায় থাকবে, সেম অবস্থায় বডি থাকবে, এই যে দেহের অভ্যন্তরীণ পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, কি করবে? এটাও করবে ব্লাড। এবার আছে রোগ নির্ণয়। আমাদের যে বিভিন্ন রোগ হয়, তখন যে আমরা রোগটা নির্ণয় করব, এই ক্ষেত্রে আমাদের ব্লাডটা লাগে। যেমন আমরা হিমোগ্লোবিন টেস্ট করে অনেক কিছু জানতে পারি, ব্লাড টেস্ট করে অনেক কিছু জানতে পারি, ইরাইথ্রোসাইট মানে লোহিত রক্তকণিকা টেস্ট করে অনেক কিছু জানতে পারি, যেমন ইএসআর করে, ওইটা করা হয়, ইএসআর করে ব্লাড
লোহিত রক্তকণিকায় কতটুকু আরবিসি আছে এটা চেক করা হয়। সো এরকম বিভিন্ন প্রসেস আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিসে রক্ত লাগে। সো এখন কথা হলো, তোমরা কি এই জিনিস বুঝতে পারছো? এই জিনিস পারা উচিত না? আচ্ছা, যদি এই জিনিস পারো, ও মামনি ফুল মিনিং বলো, এটা বলেন, এটা বলছো নিয়ন, এটা এখনই দরকার নাই, একটু পরে আমরা এটা পড়বো, বাট তুমি যেহেতু বলছো আমরা তাহলে একবার বলেই যাই, ঠিক আছে? মামনি হচ্ছে আমাদের, আচ্ছা রক্তের কাজ তো আমরা পড়ে ফেলছি, এটা তো আমরা কি থেকে পড়ছি বলো তো? বই থেকে পড়ে ফেলছি এটা। আর এখানে আমরা নতুন দুইটা শব্দ পড়ছি, একটা হচ্ছে হোমিওস্ট্যাসিস আর একটা হচ্ছে ফ্যাগো, আচ্ছা আরেকটা হচ্ছে আমাদের, এটা পি দিয়ে শুরু হবে, ফ্যাগোসাইটোসিস। এটা হচ্ছে আমাদের কই গেল, এটা হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস। এই দুটো একটু নতুন করে দেখো। নিয়ম যেটা বললা যে মামনির ফুল মিনিং কি, মামনি হচ্ছে আমাদের, মা হচ্ছে আমাদের ম্যাক্রোফেজ, ম হচ্ছে আমাদের মনোসাইট, আর ন হচ্ছে নিউট্রোফিল। সো এটা একবার দেখলেও দেখতে পারো, এটা আমরা পরে অবশ্যই পড়বো আবার। আচ্ছা, সো যদি আমাদের এটা হচ্ছে আমাদের রক্তের কাজ, ঠিক আছে, রক্তের কাজ আমাদের শেষ। এখন আমরা পড়বো রক্তের উপাদান কি কি রক্তের। আচ্ছা, আমরা কি আর পড়বো আজকে নাকি এখানে থাকবে? না, এই টপিকটা পড়বো আমরা আজকে। তোমরা বলো, তোমাদের কি মন আছে, পড়তে ইচ্ছে করতেছে? আর আচ্ছা, রেহান বলছে হ্যাঁ পড়তে ইচ্ছা করতেছে। ওকে, তাহলে আমরা পড়ি। দেখো, আমরা এবার দেখব যে আমাদের রক্তে কি কি উপাদান আছে। আমরা প্রথমে এটা বের করার জন্য কি করব, দেখো আমরা একটা টেস্ট টিউব নেব। হ্যাঁ, আমরা এই একটা টেস্ট টিউব নিলাম, আমার ছবি আঁকার হাত খুবই বাজে, সো আমরা এই একটা টেস্ট টিউব নিলাম। এই টেস্ট টিউবটায় আমরা 1 লিটার ব্লাড নেব। কতটুকু ব্লাড নিব? 1 লিটার ব্লাড নিব। 1 লিটার ব্লাড নেব আমরা টেস্ট টিউবে। এরপর দেখব আমরা ওইটায় কি কি আছে, না এটা কীভাবে বের করবো। দেখো, এক্ষেত্রে আমাদের একটা যন্ত্র আছে, যন্ত্রটার নাম হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন। কি নাম? সেন্ট্রিফিউজ যন্ত্র বা সেন্ট্রিফিউজ মেশিন। তো এই মেশিনে আমরা ওই ব্লাডটা দিব, ওই টেস্ট টিউব সহ ওই ব্লাডটা আমরা কোথায় দেব? সেন্ট্রিফিউজ মেশিনে দেব। সেন্ট্রিফিউজ মেশিনটা আমি তোমাদের একটু দেখাই আনি, দাঁড়াও। এই সেন্ট্রিফিউজ মেশিনটা একটা খুব চমৎকার একটা মেশিন। এই মেশিনটা কি হয় দেখো, মেশিনটা অনেক দ্রুত ঘুরতে পারে। হ্যাঁ, এবং আমি এইগুলা একটা স্লাইডে রাখছিলাম, বাট ওটা কেন আসলো না বুঝলাম না। দেখ, আমরা সেন্ট্রিফিউজ পাম্প, দেখো সেন্ট্রিফিউজ পাম্প না, আমরা তার চেয়ে মেশিন লিখি, মেশিন। ওকে, দেখো এইটা হচ্ছে আমাদের সেন্ট্রিফিউজ মেশিন। হ্যাঁ, এই যে মেশিনটা, এইটা হচ্ছে আমাদের সেন্ট্রিফিউজ মেশিন, এটাকে আমরা বলি সেন্ট্রিফিউজ মেশিন। সো এই মেশিনে, এই যে এইখানে তোমরা এই দেখতে পারছো না, এই বরাবর, এই যে এই বরাবর, এইখানে আমরা একটা টেস্ট টিউবে রাখবো। টেস্ট টিউবে কি রাখবো? 1 লিটার পানি রাখবো। 1 লিটার পানি রাখবো। দেখো তোমাদেরকে দেখাই। এই দেখো, এই যে আমরা একটা টেস্ট টিউব নিছি, এইটা হচ্ছে আমাদের টেস্ট টিউবটা। সো এই টেস্ট টিউবটা আমরা কি করব? এই সেন্ট্রিফিউজ মেশিনের এই বরাবর রাখবো। হ্যাঁ, রেখে তারপর আমরা কি করব? সেন্ট্রিফিউজ মেশিনে রেখে এরপর আমরা সেন্ট্রিফিউজ মেশিনটা অন করব। এই সেন্ট্রিফিউজ মেশিনটা আমরা যেটা বললাম একটা চমৎকার মেশিন, কারণ হচ্ছে এই সেন্ট্রিফিউজ মেশিনটা অনেক দ্রুত ঘুরতে পারে। সেন্ট্রিফিউজ মেশিনটা কি করে? অনেক দ্রুত ঘুরতে পারে। ও ইভেন মিনিটে 3000 বার ঘোরে।
3000 বার ঘোরে পার মিনিট। মিনিটে কি করে 3000 বার ঘুরতে পারে। সো আমরা এই সেন্ট্রিফিউজ মেশিনে এই টেস্ট টিউবটা রাখবো 30 মিনিট রাখবো। কয় মিনিট রাখবো? 30 মিনিট রাখবো। 30 মিনিট ওই যে ঘুরবে, ঘোরার পর কি হবে জানো? এই যে আমরা সেন্ট্রিফিউজ মেশিনটা নিছিলাম না, টেস্ট টিউবটা নিছিলাম, এই টেস্ট টিউবের উপরের যে আমাদের 55%, হ্যাঁ, উপরের 55% থাকবে হলুদ কালার, ইয়েলো কালার, ইয়েলো কালার। সো এই ইয়েলো কালারের যে 55% এইটাই হচ্ছে প্লাজমা বা রক্তরস, প্লাজমা বা রক্তরস। এরপর দেখো কি আছে, এরপর ছোট্ট একটু অঞ্চল, এই 1%, এই 1% থাকবে হোয়াইট কালার, সাদা রং, হোয়াইট কালার। হোয়াইট কালার কেন? কারণ হচ্ছে এই 1%-এ আমাদের থাকে রক্তকণিকা বা ডাব্লিউবিসি, তোমরা যেটা পড়ছো ডাব্লিউবিসি থাকবে, এবং প্লেটিলেট বা অনুচক্রিকা থাকবে, প্লেটিলেট বা অনুচক্রিকা থাকবে। আর এর পরে যে আমাদের এই 44% আছে, এই 44% হয় আমাদের লাল কালার, কারণ এখানে আমাদের থাকে আরবিসি বা লোহিত রক্তকণিকা। তাহলে আমরা কি বললাম? আমরা একটা টেস্ট টিউবে 1 লিটার পানি নেব, 1 লিটার রক্ত নিব, নিয়ে ওই রক্তটা আমরা সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে রাখবো। সেন্ট্রিফিউজ মেশিনে রেখে কি করব? 30 মিনিট অন করে রাখবো। তাহলে কি হবে? আমাদের উপরের 55% ইয়েলো কালার হবে, যেটা হচ্ছে প্লাজমা বা রক্তরস। 1% হোয়াইট কালার হবে, যেখানে থাকবে শ্বেত রক্তকণিকা বা ডব্লিউবিসি এবং প্লেটিলেট। আর 44% হবে লাল, যেখানে থাকবে আরবিসি। এটা কি আমরা তাহলে বুঝতে পারছি বলো তো? আমরা ওইখানে একটু দেখাই আনি যে টেস্ট টিউবের মধ্যে কেমন থাকে আসলে। দেখো, এই হচ্ছে আমাদের টেস্ট টিউব। সো এই টেস্ট টিউবে আমাদের দেখো, টেস্ট টিউবের এই যে উপরে আমাদের হলুদ বর্ণ দেখতে পাচ্ছ না? এই হলুদ এতখানি জায়গা, এই এতখানি জায়গায় থাকে আমাদের রক্তরস। এবার ওই ছোট্ট একটু লাল সাদা কালার দেখো, এই সাদা কালারে থাকে আমাদের ডাব্লিউবিসি আর প্লেটিলেট। আর সবচেয়ে নিচে যে এই লাল অংশ 44%, এই লাল অংশে থাকে আরবিসি আর বা লোহিত রক্তকণিকা। তাহলে রক্তরস 55%, 1% শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা, আর 44% লোহিত রক্তকণিকা। আচ্ছা, যদি আমরা এটা বুঝে থাকি তাহলে দেখো আমরা কি বলতে পারি বলো তো? আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি। সিদ্ধান্তটা হচ্ছে আমাদের ব্লাডে রক্তরস বা প্লাজমা আছে 55%। কত পার্সেন্ট? 55%। এবং আমাদের শরীরে রক্তকণিকা আছে, ওই যে আমরা 44% দেখছিলাম আরবিসি, আর 1% দেখছিলাম ডাব্লিউবিসি ও প্লেটিলেট। কয় পার্সেন্ট? 45%। তাহলে আমাদের রক্তরস বা প্লাজমা আছে 55%, রক্তকণিকা বা আমাদের এগুলোকে বলা হয় কর্পাসলস আছে আমাদের 45%। যদি আমরা এইটা বুঝে থাকি তাহলে একটু বলি যে ভাইয়া বুঝতে পারছি। তোমরা 8 জন আছো এখন লাইভে না? আচ্ছা ঠিক আছে, তাহলে একটু আমাকে জানাও যে হ্যাঁ ভাইয়া এটা বুঝতে পারছি, সমস্যা নাই। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, মুবিন অ্যাক্টিভ আছো? বুঝতে পারছি। হ্যাঁ, মুশফিকা বুঝতে পারছি, রেহান বুঝতে পারছি। আচ্ছা, সুন্দর। সো আমরা ওই বাসায় আরেকবার একটু দেখবো সেন্ট্রিফিউজ মেশিনটা কি ও কীভাবে কাজ করে। দরকার হলে তোমরা ইউটিউবে ভিডিও দেখতে পারো যে সেন্ট্রিফিউজ মেশিনটা কেমনে কাজ করে। আমাদের মেডিকেলে একটা সেন্ট্রিফিউজ মেশিন আছে। সো তোমরা সামনে আসবা মেডিকেলে, তখন এগুলো দেখবা। আর কি আছে? হ্যাঁ, ঝুমা বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোমরা মেডিকেলে আসে এগুলো দেখবা, এগুলো খুব দরকারি, রক্ত দেওয়া বা বিভিন্ন প্রসেসের জন্য দরকারি। আচ্ছা, তাহলে এখন আমরা একটা ব্রড অ্যাসপেক্টে, হ্যাঁ, একটা ব্রড অ্যাসপেক্টে আমরা একটু রক্ত বা ব্লাডকে ভাগ করব। দেখো আমরা কি বলছিলাম সবার প্রথম আমরা বলছিলাম রক্ত বা ব্লাড
এটা আমাদের কতটুকু আছে? 5 থেকে 6 লিটার, এবং দেহের মোট ওজনের 8%ই হচ্ছে ব্লাড। দেহের মোট ওজনের 8%ই ব্লাড। এরপরে আমরা রক্ত বা ব্লাডকে দুইটা ভাগে, মেইন ভাগে ভাগ করছি। হ্যাঁ, দুইটা মেইন ভাগে ভাগ করছি। সবার প্রথম যেটা ছিল সেটা হচ্ছে রক্তরস বা প্লাজমা। রক্তরস বা প্লাজমা, এটা কতটুকু? 55%। আর আরেক পাশে তাহলে কি আছে? রক্ত কণিকা। রক্ত কণিকা, রক্ত কণিকা আছে 45%। তাহলে এইগুলো আমাদের প্রথম ভাগ, যে আমাদের রক্ত বা ব্লাড হচ্ছে 5 থেকে 6 লিটার, এবং এটা হচ্ছে দেহের মোট ওজনের 8%। রক্তরস বা প্লাজমা আছে 55%, রক্তকণিকা আছে 45%। এখন আমরা রক্তরসের মধ্যে কি আছে এটা একটু দেখি। দেখো কোন কালার নিব আর বলো তো? এইটা নেই। রক্তরসের বা প্লাজমার মধ্যে আমাদের আবার দুইটা জিনিস আছে। একটা হচ্ছে পানি। এখানে আমাদের পানি আছে, দেখি তো আমাদের কয় পার্সেন্ট। দেখো এখানে আমাদের পানি আছে, এবং এখানে পানি আছে রক্তরসের 90 থেকে 92%ই হচ্ছে পানি। 90 থেকে 92%ই হচ্ছে কি? পানি। আচ্ছা, আর আছে কিছু কঠিন পদার্থ। কি আছে? কিছু কঠিন পদার্থ। ওইটা 90 থেকে 92, তাহলে এটা কত? 8 থেকে 10%। এই 8টা লিখতে আসলে ঝামেলা, যদি ইংলিশ লিখি তাহলে বুঝবানে 4, তার চেয়ে বাংলা লিখে দিয়েছি। তাহলে রক্তরস বা প্লাজমা 55%, এটা হচ্ছে পানিতে হচ্ছে 90 থেকে 92%, এবং কঠিন পদার্থ থাকে 8 থেকে 10%। আবার একটা ভাগ করব। দেখো কঠিন পদার্থকে আমরা আবার ভাগ করব দুইটা ভাগে। কঠিন পদার্থকে কি করব? আচ্ছা, এটা বোঝা যাইতেছে না, কালোটা নেই। কঠিন পদার্থকে আমরা ভাগ করব দুইটা ভাগে। একটা হচ্ছে জৈব পদার্থ। জৈব জৈব থাকবে আমাদের 7 থেকে 8%, আর আরেকটা হচ্ছে আমাদের অজৈব। অজৈব যেটা হচ্ছে আমাদের 0.9% থাকে, এটা আসলে 0.9%। তাহলে একটা হচ্ছে জৈব পদার্থ যেটা হচ্ছে 7 থেকে 8%, আর একটা হচ্ছে অজৈব পদার্থ 0.9%। তাহলে আমরা আবার একটু দেখো ভাগগুলো দেখো। রক্তকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। রক্তরস বা প্লাজমা 55% থাকবে, রক্তকণিকা 45% থাকবে। রক্তরস বা প্লাজমাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। পানি থাকবে 90 থেকে 92%, কঠিন পদার্থ থাকবে 8 থেকে 10%। কঠিন পদার্থকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। জৈব কঠিন পদার্থ 7 থেকে 8%, অজৈব কঠিন পদার্থ 0.9%। এবার দেখো আমরা আরেকটু পড়ব। এই যে আমরা জৈব পদার্থ বললাম না, জৈব পদার্থ বলতে আমরা আসলে কি বুঝি, এখানে কি থাকে? দেখো এখানে আমাদের থাকে প্লাজমা প্রোটিন থাকে। এগুলা কি এখনই বোঝা লাগবে না, এগুলো আমরা পরে পড়বো, আমাদের অনেক পড়া আছে সামনে। প্লাজমা প্রোটিন, ইউরিয়া। ইউরিয়া নাম তো তোমরা শুনছো, আমাদের রক্তে ইউরিয়াও থাকে। ইউরিয়া, এখানে হরমোন থাকে, এখানে এনজাইম থাকে, এনজাইম। সো এটা হচ্ছে আমাদের জৈব। এখানে প্লাজমা প্রোটিন থাকে, ইউরিয়া থাকে, হরমোন থাকে, এনজাইম থাকে। আর অজৈবের মধ্যে কি আছে? এখানে বিভিন্ন লবণ থাকবে। কি থাকবে? বিভিন্ন লবণ থাকবে, বিভিন্ন আয়ন থাকবে। যেমন সোডিয়াম আয়ন থাকবে, পটাশিয়াম আয়ন থাকবে, ক্যালসিয়াম আয়ন থাকবে, ক্লোরাইড আয়ন থাকবে, ম্যাগনেসিয়াম আয়ন থাকবে, এগুলো থাকবে। সো এই কারণে আমরা কি হয়, রক্তের স্বাদটা কেমন? লবণাক্ত বা নোনতা। ওকে, দেখো এখানে এই যে আমাদের পটাশিয়াম আছে না, এখানে একটা সুন্দর কথা আছে। দেখো এই পটাশিয়ামটা সবচেয়ে বেশি থাকে ডাব এবং কলায়। ডাব এবং কলায়। এ কারণে আমাদের তো এই আয়ন থাকা ভালো, বাট অতিরিক্ত থাকা কি কোনো কিছু ভালো? তাহলে ভারসাম্যটা নষ্ট হয়ে যায় না? সো এই যে ভারসাম্যটা নষ্ট হয়ে যায়, এ কারণে একসাথে কেউ যদি 3-4টা ডাব খেয়ে ফেলে, হ্যাঁ, বা অনেকগুলা কলা খেয়ে ফেলে, তাহলে তার কিন্তু এই পটাশিয়াম আয়ন বেড়ে যাবে। তখন কিন্তু কী হবে বলো তো? তখন আয়নের ভারসাম্য ঠিক থাকবে না, তখন একটা ঝামেলা। সো এই কারণে আমরা কি করব? একসাথে অনেক ডাব টাব খাবো না, অনেক কলা টলা খাবো না। মিনিমালিজম আমরা মোটামুটি মেনে চলবো, যে কম কম খাবো। ওকে, তাহলে এইগুলো আমাদের রক্ত রসের পার্ট কিন্তু, ঠিক আছে? আমাদের রক্ত কণিকার পার্ট কিন্তু আবার আলাদা একটু। আমরা রক্ত কণিকার রকম ফেরটাও একটু দেখে আসি। দেখো, সো এই পাশে ছিল আমাদের রক্ত কণিকা।
সো রক্তকণিকাকে আমরা আবার ভাগ করি, আচ্ছা এটা আমরা একটু আলাদা লিখি, তাহলে নতুন স্লাইড নিয়ে লিখি, দাঁড়াও। দেখো রক্ত কণিকা, রক্তকণিকা। সো রক্তকণিকাকে ভাগ করা হয় তিনটা মেজর টাইপে। সবার প্রথমে আরবিসি, এরপরে ডব্লিউবিসি, এরপরে এটাকে আমরা ইংলিশে লিখি প্লাটিলেট বা অনুচক্রিকা। এগুলো তো তোমরা নাম শুনে আসছো না, যে আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটিলেট। এখন আমরা এর আরও দুটো নাম পড়বো, ঠিক আছে? আরবিসির বাংলাটা কি বলো তো? লোহিত রক্তকণিকা। ডব্লিউবিসির জন্য কি? শ্বেত রক্তকণিকা। প্লেটিলেটের জন্য কি? অনুচক্রিকা। ওকে, আরও দুটো নাম আমরা পড়বো। আরবিসিকে আরেকটা ভালো নাম আমরা পড়বো, এটা হচ্ছে এরিথ্রোসাইট বলা হয়। কি বলা হয়? এরিথ্রোসাইট। সাইট মানে হচ্ছে কোষ, এটা এরিথ্রোসাইট থেকে তৈরি হয়, এই জন্য নাম হয়েছে এরিথ্রোসাইট। শ্বেত রক্তকণিকা হয়েছে লিউকোসাইট। লিউকো মানে হচ্ছে সাদা, লিউকোসাইট। আর অনুচক্রিকায় আমরা নাম পড়ব থ্রোম্বোসাইট। সো এই 9টা নাম কিন্তু মনে রাখবা, ঠিক আছে? যে আরবিসি বা লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট, ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট, প্লেটিলেট বা অনুচক্রিকা বা থ্রোম্বোসাইট। আচ্ছা, এরপরে এই যে আমাদের মাঝে যেটা আছে ডাব্লিউবিসি, এইটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে? দুইটা ভাগে ভাগ করা হয়। এটা ভাগটা করা হয় মূলত সাইটোপ্লাজমে দানা আছে কিনা, সাইটোপ্লাজমে দানা আছে কিনা এর উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অবশ্যই তাহলে কি দানা আছে মানে হচ্ছে দানাদার, আরেকটা কি দানা নাই মানে অদানাদার। ওকে, তাহলে দেখো আমাদের এই যে দানাদারের আমরা ইংলিশ কি করতে পারি? দানাদারের ইংরেজি হচ্ছে গ্রানুলোসাইট। গ্রানুলোসাইট। আর অদানাদার কি হবে? আমি তোমাদেরকে অনেক আগে একদিন বলছিলাম, কিন্তু বায়োলজিতে আমরা যখন এ দেখব, এ মানেই হচ্ছে কি না, এ মানেই হচ্ছে না। সো অদানাদার হবে অ্যাগ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইট। সো আমাদের লিউকোসাইট, আমাদের হচ্ছে শ্বেত রক্তকণিকায় আমরা সাইটোপ্লাজমে দানা আছে কিনা এর উপর বেস করে দুইটা ভাগে ভাগ করছি, একটা দানাদার বা গ্রানুলোসাইট, একটা অদানাদার বা অ্যাগ্রানুলোসাইট। এই যে আমাদের দানাদার যেটা আছে এইটাকে আবার ভাগ করা হয় তিনটা ভাগে। দেখো ভাগের খেলা শুধু। এটাকে ভাগ করা হয় তিনটা ভাগে। এক নাম্বার হচ্ছে নিউট্রোফিল, দুই নম্বরে হচ্ছে ইউসিনোফিল, আর 3 নম্বরে হচ্ছে বেজোফিল। সো আমরা কি বললাম? দানাদারকে আমরা তিনটা ভাগে ভাগ করি, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। এই ভাগটা মূলত করি নিউক্লিয়াসে কয়টা লোব আছে এটা আপাতত আচ্ছা লিখে রাখি, নিউক্লিয়াসে লোব। ওকে, আর এই যে আমাদের অ্যাগ্রানুলোসাইট বা অদানাদার আছে এইটাকে আবার ভাগ করা হয় দুইটা ভাগে। সেই দুইটা ভাগের নামও তো আমাদের জানতে হবে। এই দুইটা ভাগের নাম হচ্ছে আমাদের মনোসাইট আর এটা হচ্ছে লিম্ফোসাইট। মনোসাইট আর এটা হচ্ছে লিম্ফোসাইট। আচ্ছা, তাহলে আমরা একটু রক্তকণিকার ভাগটা দেখি। দেখো রক্তকণিকাকে আমরা প্রথম তিনটা ভাগে ভাগ করছি, আরবিসি বা লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট, ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট, প্লেটিলেট বা অনুচক্রিকা বা থ্রোম্বোসাইট। ডাব্লিউবিসির সাইটোপ্লাজমে দানা আছে কিনা এর উপর বেস করে আমরা দুইটা ভাগে ভাগ করছি, দানাদার বা গ্রানুলোসাইট, অদানাদার বা অ্যাগ্রানুলোসাইট। দানাদারকে আমরা তিনটা ভাগে ভাগ করছি নিউক্লিয়াসের লোবের উপর বেস করে, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। এবং আমরা অদানাদার বা অ্যাগ্রানুলোসাইটকে দুইটা ভাগে ভাগ করছি, মনোসাইট, লিম্ফোসাইট। আমাদের এখন পড়াশোনা হচ্ছে এরপরে যে এই যে আমরা ভাগগুলা করলাম এই ভাগগুলা নিয়েও আমাদের পড়াশোনা আছে, বাট আমরা আজকে আর পড়বো না, আমরা এই পর্যন্ত পড়বো আজকে। এরপর নেক্সট আমরা যেদিন পড়বো ওই দিন আমরা এই যে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল
কোনটায় আমাদের কি কাজ করে, কোনটার আমাদের কি ফিচার, আবার এই পাশে আমাদের মনোসাইট, লিম্ফোসাইট, এগুলোর কি ফিচার, এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। তোমরা আমাকে বলো, এই যে আমরা ভাগটা করলাম, এই ভাগটা কি আমরা বুঝতে পারছি? এই যে আমাদের রক্তকণিকাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করছি, আমাদের এর আগে আমরা রক্তরসকে ভাগ করছি, এগুলো আমরা বুঝতে পারছি কি না, পুরোপুরি আমরা বুঝতে পারছি কি না, এটা একটু আমাকে জানাও। তাহলে আমরা আজকে ক্লাস শেষ করব। আজকে ক্লাসে আর আমরা কিছু পড়তে যাব না, অনেক পড়াশোনা করে ফেলছি আমরা। দেখি তো তোমরা আমাকে একটু জানাও যে এটা বুঝতে পারছো কি না। রেহান বলছো হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, রেহান তো অনেক অ্যাক্টিভ আছো। নিয়ন বুঝতে পারছো, মুশফিকা বুঝতে পারছো, ঋত্বিক বুঝতে পারছো। আমাদের তো কিন্তু একটা দিক থেকে কষ্ট হইতেছে, এই যে নিয়নের আইডিটা আসতেছে, নিয়নের বাবার আইডি, আমার উচ্চারণ করা লাগতেছে নিয়ন, ওইখানে মাহিয়া মুশফিকা উচ্চারণ করা লাগতেছে, ইয়ামিনী কীর্তি পূজা উচ্চারণ করা লাগতেছে। আচ্ছা ঠিক আছে, পূজা বলছো হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছো, ওকে। আর কথা কি বলো তো, কথা হয়েছে তোমরা যদি বুঝতে না পারো, যেটা ক্লাসের পরে যদি বুঝতে না পারো, ক্লাসটা আরেকবার দেখবা, সেখানেও যদি বুঝতে না পারো তাহলে আমাকে মেসেঞ্জার জিজ্ঞেস করবা, আমাদের তো মনিটরিং গ্রুপ থাকবেই। আচ্ছা, আর এখানে আমরা একটু তোমাদের আরেকবার একটু দেখি, দেখো এখানে লাস্ট আমাদের ওই যেগুলো আমরা পড়াইলাম, এগুলো একটু চেহারা দেখো। এই যে লাল লাল দানা আছে না, দেখো এই একটা, এই একটা, এই যে অনেকগুলো লাল লাল দানা, এই দানাগুলো হচ্ছে আমাদের আরবিসি, রেড ব্লাড কর্পাসলস বা রোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। এরপরে এই যে আমাদের সাদা দানাগুলো আছে না, এই একটা, এই একটা, এরপর এই একটা, এই যে ভিতরে কতগুলা, এই সাদা দানাগুলো হচ্ছে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসলস। এই পাশে দেখো এই যে চিত্রটা, এই যে ছোট 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 অনেকগুলা, ছোট 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 অনেকগুলা, এই যে চিত্রটা, এই চিত্রটা হচ্ছে আমাদের মূলত অনুচক্রিকার চিত্র, অনুচক্রিকার চিত্র বা প্লেটলেটের চিত্র। এখান থেকে তোমরা নিচে দেখো, এইটা হচ্ছে আমাদের মনোসাইট, আমরা যে মনোসাইট আর লিম্ফোসাইটে ভাগ করছিলাম, এটা হচ্ছে আমাদের মনোসাইটের চিত্র, এটা হচ্ছে লিম্ফোসাইটের চিত্র, এগুলো সব আমাদের ব্লাডে থাকে। এই যে আমাদের নিউট্রোফিল, ইওসিনোফিল, বেজোফিল, এটা আমরা দেখবো না যে নিউট্রোফিলের আমাদের হচ্ছে লোভ হচ্ছে 2 থেকে 5টা, এখানে যে 3টা লোভ আছে। এর যে ইওসিনোফিল এর লোভ হচ্ছে 2টা, এই যে দেখো 2টা লোভ। এই বেসোফিল এর লোভ এই একটা, এই একটা, 2টা, এগুলো আমরা পরে পড়বো। এরপর দেখো এটা হচ্ছে ম্যাক্রোফেস, ম্যাক্রোফেসটা হচ্ছে মনোসাইট থেকে তৈরি হয়, মনোসাইটটা এই যে বড় হয়ে গেছে ম্যাক্রোফেস। এবার এই ইরাইথ্রোসাইট আছে মানে কি আরবিসি, এই যে এগুলা লাল লালগুলা। প্লেটিলেট মানে কি এই যে এগুলা অনুচক্রিকাগুলা। সো এই যে আমাদের চিত্রগুলো আছে, এগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নিবা। বাসায় এখন কাজ কি, যতটুকু পড়াইছি বই থেকে দেখাইছি ওই 1 পেজ আর 2 পেজ, আর তারপর কি পড়বা? আচ্ছা বই থেকে দেখানো বাকি আছে তাই না, তো বই থেকে আমরা আরেকটু দেখাই, দেখো বই থেকে আমরা আরেকবার একটু দেখাই দিই যতটুকু ছিল। সেটা তো আমাদের এটা না, এটা না, এটা না, এটা না, এটা হচ্ছে ওপেন, ওকে। সো বই থেকে আমরা আরেকবার একটু দেখি, দেখো আমাদের রক্তের উপাদান কি বলছে, টেস্ট টিউবে রক্ত নিয়ে এই যে সেন্ট্রিফিউজ, আমরা সেন্ট্রিফিউজ বলছি তো, ওই সেন্ট্রিফিউজ আর সেন্ট্রিফিউগাল একই কথা। সো সেন্ট্রিফিউজ যন্ত্রে যদি আমরা ঘুরাই তাহলে রক্ত 2টা স্তরে ভাগ হবে, উপরে হচ্ছে হলুদ বর্ণ 55% রক্তরস, নিচে 45% যার 44% হয়েছে লোহিত রক্তকণিকা, 1% হয়েছে শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা, মোট 45% হয়েছে রক্তকণিকা। রক্তকণিকাগুলো রক্তরসে ভাসমান থাকে, লোহিত কণিকার আধিক্যের কারণে রক্ত লাল দেখায়। লোহিত কণিকা কয় পার্সেন্ট? 44%, এই কারণে রক্ত কি হয় লাল দেখায়। লোহিত কণিকা হিমোগ্লোবিন, এর কারণে রক্ত লাল দেখায়। এবার কি আছে দেখো, রক্তরস, রক্তরস বা প্লাজমা হচ্ছে হালকা হলুদ, 90 থেকে 92% পানি, কঠিন পদার্থ 8 থেকে 10%, জৈব পদার্থ 7 থেকে 9%, অজৈব 0.9%। আর অজৈব পদার্থের মধ্যে কী কী আছে দেখো, সোডিয়াম, ক্যালসিয়াম, এগুলা। জৈব পদার্থের মধ্যে কী কী আছে, প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন, রেচন পদার্থ, অন্যান্য পদার্থগুলো একবার পড়বা। রক্তরসের কাজটা একবার ভালোভাবে দেখবা, এটা রিডিং দিলেই হবে, আর কিছু লাগবে না। রক্তকণিকা কী আছে, রক্তের উপাদানগুলো ভাসমান থাকে, রক্তকণিকা এগুলো হিমাটোপয়েসিস প্রক্রিয়ার সৃষ্টি হয়। আচ্ছা এই প্রসেসটা আমি একটু লিখে দেখাই, দেখো সেটা আমি শেষে একটু দেখাবো। অনেক হিমাটোপয়েসিস প্রক্রিয়ার সৃষ্টি হয় অন্যান্য কোষের মতো। এরপর কি বলতো দেখো, অন্যান্য কোষের মতো সববিধ হয় সৃষ্টি হয় না, এদের কোষ কণিকা বলা হয়, কোষ বলে না। 45% থাকে এরা। রক্তকণিকা 3 ধরনের, এরিথ্রোসাইট, লোহিত রক্তকণিকা লিউকোসাইট, শ্বেত রক্তকণিকা প্লেটিলেট বা থ্রম্বোসাইট বা অনুচক্রিকা।
এইখান থেকে ছকটা পড়বা। রক্তরাশি প্লাজমা 55%, রক্তকণিকা 45%, এটা হচ্ছে 90%। এই ছকটা একবার দেখবা, এই পর্যন্ত পড়বা আজকে, ঠিক আছে? এই যে আমাদের এই পর্যন্ত আজকে পড়া হচ্ছে তোমাদের এই পর্যন্ত। আর এরপরে লোহিত রক্তকণিকা, এরিথ্রোসাইট, এগুলো আমি নেক্সট ক্লাসে পড়বো। সো এই আমি পিডিএফটা দিয়ে দেবো, পিডিএফটা দেখে পড়বা, আর এই বইটা এই পর্যন্ত রিডিং দিবা। যদি এই পর্যন্ত রিডিং দাও তাহলে দেখো নেক্সট আমাদের কি আছে। আমাদের যেটা একটু দেখানোর কথা বলছিলাম, যে হিমাটোপোয়েসিস, ঠিক আছে? দেখো, সবার প্রথম ক্লাসে কিন্তু আমি বলছি যে রক্ত যেখানে আসবে সেখানে আমরা কি ইউজ করব? হিমো অর হেমো। আর রক্তে কোনো কিছু তৈরি হওয়া মানে কি? পোয়েসিস। রক্তে কোনো কিছু তৈরি হওয়া মানে হচ্ছে পোয়েসিস। সো রক্ত তৈরির প্রসেস, এর নাম তাহলে কি হবে? রক্ত মানে কি? হিমো, তার মানে আমরা লিখতে পারি হিমাটো। তৈরি হওয়া মানে কি? পোয়েসিস। হিমাটোপোয়েসিস, এটা হচ্ছে হিমাটোপোয়েসিস প্রক্রিয়ায় আমাদের রক্তকণিকা, এটা রক্ত না, এটা হচ্ছে রক্তকণিকা। সো রক্ত, আচ্ছা এটা আমি একটু মুছে লিখি, এটা হচ্ছে আমাদের রক্তকণিকা। সো রক্তকণিকা তৈরির প্রসেসকে আমরা বলবো হিমাটোপোয়েসিস। এবং এই হিমাটোপোয়েসিসটা কীভাবে আসে আমি দেখাবো না তোমাদেরকে, যে আমাদের প্লুরিপোটেন্ট মশা আচ্ছা, তো এটা হচ্ছে পিএইচএসসি, আমাদের একটা সেল আছে, সো প্লুরিপোটেন্ট হেমাটোপোয়েটিক স্টেম সেল নাম। তো ওইটা থেকে আমাদের হচ্ছে এই হেমাটোপোয়েসিস প্রক্রিয়ায় রক্ত তৈরি হয়। এগুলো আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখাবো। সো এই পর্যন্ত আজকে আমরা রইলো। তোমরা এখন একটু বলো আজকে ফুল ক্লাসটা বুঝতে পারছো কিনা, এবং কোথাও কোনো ঝামেলা আছে কিনা আমাকে এখন একটু জিজ্ঞেস করো, আর পরে তো জিজ্ঞেস করতে পারবাই মেসেঞ্জারে। একটু আমাকে বলো যে তোমরা এটা বুঝতে পারছো কিনা, তাহলে আমরা আজকে ক্লাসটা রাখবো এখানে। অলমোস্ট কিন্তু আমরা তাহলে 1.30 আওয়ার, অর্থাৎ 1.5 ঘন্টা আমরা ক্লাস করে ফেলছি। এবং আজকে আমরা একটু স্লো গেছি, এরপর আরেকটু বেশি পড়তে হবে আমাদের। নাকি তো আমরা কেউ বুঝতে পারছি কি না? দেখে আরেকবার পিডিএফ দেখে না বুঝলে বলবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আরেকবার পিডিএফ দেখে এবং বই পড়ে যেটা যেটা না বুঝবা আবার বলবা, যে এই ওয়ার্ডটাই বুঝতে পারো। যদি কোনো ওয়ার্ডও না বুঝতে পারো এটা আমাকে বলবা। আজকে আমি ফ্যাগোসাইটোসিস পড়াইছি, যদি ফ্যাগোসাইটোসিস না পড়াইতাম তাহলে তোমরা জিজ্ঞেস করতে যে ভাইয়া ফ্যাগোসাইটোসিসটা কি। মানে এমন কোনো ওয়ার্ড নাই যেটা আমরা অপরিচিত রাখবো, বইয়ের সব ওয়ার্ডই আমরা পরিচিত রাখবো, ঠিক আছে? মুবিন সবই তো বুঝি, কিন্তু লাগলে আবার দেখবো আনে। ওকে ঠিক আছে, আর দেখবা, জিজ্ঞেস করবাই তো। আচ্ছা, তাহলে ক্লাস আমার তো মজা লাগলো, তোমাদের কেমন লাগলো ক্লাস আমাকে একটু জানাইও তো গ্রুপে, যে ভাইয়া ক্লাস ভালো হয়েছে। এমনিতে সত্য কথা বলবা যে ভাইয়া হ্যাঁ ক্লাসে সমস্যা হইতেছে না, বা বুঝতে পারতেছি, বা এভাবে পড়ালে ভালো হয়। যদি কোনোভাবে পড়ালে ভালো হয় তাহলে বললো। আজকে আমি একটু ভালোভাবে স্লাইডটা তৈরি করতে চেয়েছিলাম, ভিতরে ছবি টবি রাখছিলাম, বাট ওই স্লাইডটা পাই নাই পরে খুঁজে। আর কি, এই তো তাহলে একটু জানাইও যে ক্লাস কেমন হয়েছে, আর হচ্ছে বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দিও। হ্যাঁ, আর আমরা প্রাইভেট ব্যাচ শুরু করবো না, তা আমাকে একটু বললো যে কে কে থাকবা ক্লাস প্রাইভেটে, তাহলে আমরা তাহলে আমাদের প্রাইভেট একটা গ্রুপ খুলে ওইখানে আমরা পড়বো। এটা তো আমরা মেইন পেজে রাখছি, সবাই দেখবে যাতে। ভালো থাকো সবাই, আমি আমিও যাচ্ছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ।